যে ডায়েটটা আমাদের ফলো করা উচিত এবং সেটা হার্টকে কিডনিকে প্রোটেক্ট করার জন্য, এটাকে বলা হয় ড্যাশ ডায়েট। ড্যাশ ফর DASH, ড্যাশ ফর ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। ডাক্তার দেখাতে সে কোনো রোগ না পায়, সে বড় কাঁদতে বাড়ি যায়, আর রোগের নামটা যদি বড় হয় তাহলে বেশ খুশি হয়। ড্যাশ ডায়েট, ড্যাশ ডায়েট বলতে যেগুলো যে আমি আনপ্রসেসড খাবার বেশি করে খাবো, ফ্রুট স্যালাডস বেশি করে খাবো, খাবারের টাইমটা খুব ইম্পর্টেন্ট। সার্কাডিয়ান রিদম যে বায়োলজিক্যাল ক্লক আমাদের শরীরের মধ্যে আছে, সেই ক্লকটা ডিমান্ড করে আমি ঠিক সময়ে যদি আমি খাবারটা খাই তাহলে সেই খাবারটা ডাইজেস্টিভ সিস্টেমটা সেটাকে ঠিক করে অ্যাকোমোডেট করবে। আর্লি ডিনার, আর্লি ব্রেকফাস্ট, পরিমিত খাওয়া এবং সমস্ত ব্যালেন্স ডায়েট। আমরা ছোটবেলায় পড়েছিলাম না যে একটা ব্যালেন্স ডায়েট, সুষম খাবার বলতে কি বোঝায়, সেই মতো যদি আমি খেতে পারি তাহলে খুব ভালো হয়। মর্টালিটি ডিউ টু মানে কার্ডিয়াক অ্যাটাক, এটা অ্যাকচুয়ালি হয় কি, বা এটা বুঝতে পারবো কি করে যে হতে পারে বা হতে পারে না, বা কি করে অ্যাভয়েড করবো জিনিসটাকে? এত কম বয়সে অনেক মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আমাদের ছোট থেকেই বাচ্চাদের মধ্যে মনে গেঁথে দেওয়া উচিত যে অ্যাটলিস্ট 150 মিনিটস ইন এ উইক, 30 মিনিটস ইন এ ডে আপনাকে এক্সারসাইজ করতে হবে। সেই এক্সারসাইজটা জগিং হতে পারে, সাইক্লিং হতে পারে, আউটডোর অ্যাক্টিভিটিস হতে পারে। স্ট্রেস খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যে ধরুন এখনকার দিনে সারাদিন কাজ করে রাত্রি 11টার সময় বাড়ি ঢুকছে এবং তারপরে তার টার্গেট, পরের দিন এই টার্গেট ফুলফিল করতে হবে, এই করতে হবে, রাত্রিবেলায় ফোন আসছে, লেট নাইট হচ্ছে। মানে চিনিটা তো অ্যাভয়েড করাই উচিত। মানে ওভারঅল যে কোনো মানুষ ডায়াবেটিস থাকলেই যে চিনি অ্যাভয়েড করতে হবে এমন নয়। আমি যদি নন ডায়াবেটিক, কেউ ডায়াবেটিস নেই, সে যদি চিনি বর্জন করতে পারে তাহলে খুব ভালো। চিনি ফ্রি সুগার, শরীরের পক্ষে হার্মফুল। সল্ট যত কম খাবে তত ভালো, নুন। এবং কোনো অ্যাডিকশান মানে সিগারেট স্মোকিং, এনি টোবাকো স্মোকিং, অ্যালকোহল, কিন্তু এখন দেখা গেছে যে এনি অ্যামাউন্ট অফ অ্যালকোহল নমস্কার, আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক আমন্ত্রণ। কোথায় জানেন? আপনাদের নিজের চ্যানেল S2S মিডিয়াতে। হ্যালো পৃথিবী পডকাস্ট দিনকে দিন বেশ জনপ্রিয় হচ্ছে। আপনারা সবাই ভালোবাসেন, সবাই বিভিন্নভাবে আমাদের জানাচ্ছেন যে কোনটা করলে বেটার হবে, কোনটা না করলে আরও সুন্দর থেকে সুন্দরতম হতে পারে। কিন্তু এই যে সুন্দর ভাবটা, এই সুন্দর ভাবটা আসে কোথায়? অ্যাকচুয়ালি শরীরের যদি খুব টেকনিক্যালি, ফিজিওলজিক্যাল, অ্যানাটমিক্যালি দেখতে যাই তাহলে কিন্তু আসে আপনার হৃদয়। আর হৃদয়কে সুন্দর রাখতে গেলে এবং হৃদয়কে চাঙ্গা রাখতে গেলে, সবুজ সতেজ হৃদয় রাখতে গেলে যেটা দরকার, একজন হৃদরোগ বিশেষজ্ঞ একজন এমন একজন মানুষকে দরকার, যে ধরুন এরকমই আপনাদের আশীর্বাদে আমরা যদি এরকম কোনো একটা মানুষকে পাই যিনি আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান এখান থেকে ফেলোশিপ কমপ্লিট করেছেন, বা এরকম কোনো একজন মানুষকে পান যিনি হৃদয়েরও ভালো এবং হৃদয় কী করে ভালো রাখতে হয় সেটার ক্ষেত্রেও বেশ এক্সপার্টাইজ রাখেন। আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ মানুষ আজকে আমাদের আপনাদের নিজেদের হ্যালো পৃথিবী পডকাস্টে। তিনি কে জানেন? তিনি হলেন একজন ডাক্তারবাবু, কিন্তু একজন দারুণ মানুষ, যিনি বারবার করে বুঝিয়ে দেন যে হৃদয় যদি ভেঙেও যায় তাহলে সেটাকে জোড়া লাগানোর আগে ঠিক করে রাখতে হয়। কারণ তিনি হলেন একজন কনসালটেন্ট ফিজিশিয়ান এবং তার সঙ্গে সঙ্গে তিনি হলেন একজন ফেলো অফ আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন দারুণ মানুষ। আমাদের সঙ্গে আছেন ডক্টর অরিন্দম চ্যাটার্জি মহাশয়। আজকে বিশেষভাবে তার কাছ থেকে জেনে নেব আপনার যে ধুকধুক করছে না হৃদয়টা, সেটাকে ভালো রাখতে কি করতে হবে এবং কিভাবে আপনার নিজেকেও আপনি ভালো রাখতে পারবেন এবং আপনার ওই ধুকধুক করা সুন্দর হৃদয়টাকে আপনি আরও সুন্দর করে সবুজ ও সতেজ রাখতে পারবেন। নমস্কার জানাই, আমাদের সঙ্গে আছে অরিন্দম বাবু। নমস্কার। এবং অরিন্দম বাবুর কাছে আমি প্রথমে জিজ্ঞেস করবো যে কার্ডিয়াক ইস্যু তো প্রচণ্ড পরিমাণে বাড়ছে, যদিও আমরা অনেক এরকম বেসরকারি তেলের কোম্পানির অ্যাড আমি অনেক ছোটোবেলা থেকে দেখছি যে অনেক পরিমাণে কার্ডিয়াক ইস্যু বাড়বে এবং নাওয়েডেজ আমি দেখতে পাচ্ছি ফিজিক্যালিও প্রচুর আমার বন্ধু বান্ধব, দাদা, বাবার এজের তো অনেকেরই কার্ডিয়াক ইস্যু প্রায়ই হচ্ছে এবং ফেসও করছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনিও যদি, আমি জানি না আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন, এই যে সোশ্যাল মিডিয়াগুলো কিছুটা দেখবেন এখন একটা ট্রেন্ডও উঠেছে যে নামি দামি যে সব চ্যানেলসগুলো এরা ফুড ব্লগিং করে। তো ম্যাক্সিমাম ফুড ব্লগিং আমি দেখতে পাই যে মাখন, চিজ, বাটার, পনির এসব দিয়ে কত তাড়াতাড়ি ডিমের মধ্যে দিয়ে কী করে বানানো, এসব অনেক ট্রেন্ড উঠছে, বা ঘি দিয়ে মাটন কষা। ঠিক আছে, তো আমি শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে একটা আমরা সবাই জানি বা শুনি এই যে কার্ডিয়াক
মেটাবলিক ডিসঅর্ডার যে জিনিসটা, তো কি পরিমাণে একটা লোককে যদি ধরে ঘি মাখন বা সে নিজের ইচ্ছায় ধরে কি পরিমাণে ঘি মাখন তেল এসব যদি খায় তাহলে সহজেই এটার একটা সুন্দর পেশেন্ট হয়ে যেতে পারে। কারণ এখনকার লোকের সব থেকে বড় ব্যাপার, আপনি একজন নিজে ডাক্তার, দেখবেন আপনিও ফিল করেছেন যে যদি ডাক্তার দেখাতে সে কোনো রোগ না পায় সে বড় কাঁদতে পারি যায়, আর রোগের নামটা যদি বড় হয় তাহলে বেশ সে খুশি হয়, কারণ মেবি হয়তো কোথাও পোস্ট করতে তাদের ভালো হয়। তো এই যে কার্ডিয়াক মেটাবলিক ডিসঅর্ডার যেটা, এটা যদি কারো হতে হয় তাহলে কি পরিমাণে তাকে ফ্যাট বা এরকম ঘি বা বাটার বা মাখন খেতে হবে এবং কতদিন টাইম লাগবে? দেখুন, এখনকার দিনে আমরা গোটা পৃথিবীতেই প্রচুর পরিমাণে কার্ডিয়াক মেটাবলিক ডিসঅর্ডারস এগুলো পাচ্ছি। কার্ডিয়াক মেটাবলিক ডিসঅর্ডার এটা কথাটা অ্যাকচুয়ালি একটু ইনকমপ্লিট। আমরা এখন বলি কার্ডিয়াক উইথ মেটাবলিক, উইথ রিনাল অ্যান্ড উইথ লিভার ডিসঅর্ডার। এক্স্যাক্টলি, এটা একটা স্পেকট্রাম এনকম্পাসিং অল দ্য অ্যাসপেক্টস অফ কার্ডিয়াক, কিডনি এবং লিভার। একদম। এবং এখানে আপনার প্রোটিন এফেক্ট অন এভরি, মানে অল দোজ পয়েন্ট ইউ সে, প্রত্যেকটা অর্গানকেই এফেক্ট করে। এবং যে আমার একে যে আমি ডিল করব, আমি যে প্রিভেন্ট করব বা এর যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা কিন্তু প্রত্যেকটা অর্গানকেই আমি প্রোটেক্ট করার অ্যাসপেক্টটা আমি দেখব, নট অনলি হার্ট, নট অনলি মেটাবলিক পার্ট। তো সেই জন্য আমাদের ধরুন কিছুটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড আছে গোটা পৃথিবীতে, বাইরের দেশে ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, ওদের দেশে যে ডিকেডস আমরা বলি যে 4th and 5th ডিকেডসে ওদের হয়, মানে 40 ইয়ার্স অ্যাবাভ এজ গ্রুপে হয়। কিন্তু ভারতবর্ষে দেখা গেছে যে ইভেন ইন আর্লি মিড 20s, ইন মিড 30sেও আমরা এখন অনেক কার্ডিয়াক অ্যাটাক, হার্ট অ্যাটাক, কিডনি ডিজিজ এগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে এত কিছু হওয়ার তার কারণের মধ্যে দেখা যায় যে কিছুটা আমার জেনেটিক ব্যাকগ্রাউন্ড আছে, ইন্ডিয়ান জেনেটিক, কিন্তু জিন তো আমরা অল্টার করতে পারবো না, আমাদের পূর্বপুরুষ তো সেম ছিল, আমরাও। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ডায়েট অ্যান্ড লাইফস্টাইল। যে কথাটা আপনি বললেন যে ডায়েট, কী পরিমাণ ফ্যাট, কী পরিমাণ খাবার আমরা খেলে, তো এখানে দেখুন এখনকার দিনে আমরা কিছুটা সেডেন্টারি লাইফস্টাইল এবং খাওয়া দাওয়ার ধরুন কিছু ডাইন আউট, কিছু অনলাইন যে রেস্টুরেন্ট চেনের যে নেম করছি না, কিন্তু সেগুলো, এবং ধরুন ফাস্ট ফুড এবং প্যাকেট জাতীয় খাবার, এবং যে পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট সোশ্যাল মিডিয়া, টিভি, এইখানে যে বিজ্ঞাপনগুলো হয় এবং যে বিজ্ঞাপনগুলো আমরা প্রতিনিয়ত আমাদের মধ্যে ইমবাইব করে চলেছে, কনজিউম করছি, তো এগুলো কিন্তু ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই হার্মফুল। এবং যে ডায়েটটা আমাদের ফলো করা উচিত এবং সেটা হার্টকে, কিডনিকে প্রোটেক্ট করার জন্য, এটাকে বলা হয় ড্যাশ ডায়েট, ড্যাশ ফর DASH, ড্যাশ ফর ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। তো কথাটার মোদ্দা কথা হচ্ছে যে আমি প্রচুর পরিমাণে আনপ্রসেসড খাবার, যেটা হোল গ্রেন খাবার, হোল গ্রেন বলতে ধরুন আপনি পুরো শস্য, যে আমি যে প্রসেসড খাবার, যে সহজ ভাষায় বুঝতে গেলে মানে ভুসিওয়ালা আটা, হ্যাঁ ভুসি আটা, ব্রাউন রাইস, আমি বার্লি, এখন আমাদের মিলেটস, জোয়ার, বাজরা, রাগি, প্রচুর পরিমাণে আপনার ভেজিটেবলস, রং বেরঙের সবজি, বিট, গাজর, এই সমস্ত ফ্রুটস খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ কিছু নাটস খুব ইম্পর্টেন্ট, এবং তেলের যে ব্যবহার এটা পরিমিত হবে, ইউজুয়ালি 30 ml পার ডে পার পারসন একটা তেলের, এবং বিভিন্ন রকম তেল, তার মধ্যে আমরা সর্ষের তেল খুব একটা খারাপ নয়, সর্ষের তেল, আপনার অলিভ অয়েল, আপনার রাইস ব্র্যান্ড অয়েল, এই সমস্ত তেল, এবং যেগুলো খাওয়া উচিত নয় সেগুলো হচ্ছে যে স্যাচুরেটেড ফ্যাট মানে ডালডা বা এই টাইপের খাবার, এবং বাইরের যে সমস্ত খাবার, ফ্যাটি খাবার, আমরা ফাস্ট ফুড খাচ্ছি, এগুলো খাওয়া উচিত নয়। এবং রেডি টু ইট ফুড, যেগুলো ধরুন বিস্কিট, কোনো প্যাকেট জাতীয়, ধরুন লেজ বা এই টাইপের কোনো স্ন্যাক্স, যেগুলো খাওয়া উচিত নয়। আর রেড মিট অ্যাভয়েড করা উচিত। মাছ শরীর হেলথের পক্ষে ভালো। চিকেন বাড়িতে যদি আমি রান্না করতে পারি অল্প তেলের মধ্যে, এটাও ভালো। তো এইগুলো ওভারঅল ডায়েট, এবং ডায়েটটা আমার ঠিক টাইম খুব ইম্পর্টেন্ট। এখনকার দিনে সবাই খুব ব্যস্ত মানুষ, আইটি সেক্টরে আছে, তারা ঠিকঠাক করে সময় খেতে পারেন না, বেশিরভাগ লোকই ব্যস্ততার কারণে ব্রেকফাস্ট ঠিক সময়ে করেন না, ডিনার খুব লেট করেন। আর্লি ডিনার, আর্লি ব্রেকফাস্ট, পরিমিত খাওয়া, এবং সমস্ত ব্যালেন্স ডায়েট। আমরা ছোটবেলায় পড়েছিলাম না যে একটা ব্যালেন্স ডায়েট, সুষম খাবার বলতে কি বোঝায়, সেই মতো যদি আমি খেতে পারি তাহলে খুব ভালো হয়। ওকে, আমি এই জায়গাটাতে একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতেই চাইছি, যখন আপনি কথাটা বললেনই। আমরা জানি যে HMG-CoA রিডাকটেস বলে একটা এনজাইম আছে, যেটা আমাদের সিক্রেশন হয় ফর দ্য কনভার্সন অফ দ্য কোলেস্টেরল ইন আওয়ার লিভার মোস্ট প্রবাবলি। তো যখনই লোকজন লেট নাইট জাগে, তখন HMG-CoA মানে রিডাকটেসের যে সিক্রেশনটা, সেটা চেঞ্জ হয়। মানে আমরা যে সোকল্ড এখনকার দিনে বলি মানে একটা ক্লকের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সেই যে মানে আমাদের লাইফস্টাইল ক্লক বা এই যে টাইমিংটা,
তো এই টাইমিংটা যখন একটা লোক রাত জাগছে তখন ওই মানে জাস্ট অ্যান এক্সাম্পল HMG CoA রিডাক্টেসের সিক্রেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যার জন্য কোলেস্ট্রল অ্যান্ড আদার্স অল দ্য প্রবলেম চলে আসে। এবার আপনি নিজে একজন হেলথ সেক্টরের মানুষ, মোস্ট প্রবলি অলমোস্ট 2 যুগ ধরে আপনি হেলথ সেক্টরে আছেন, অ্যান্ড নিজে একজন হেলথ প্রফেশনাল, আপনি জানেন যে অনেক সময় ডিউটির জন্য আপনাকেও রাত জাগতে হচ্ছে এবং আপনার পার্শ্ববর্তী যারা আপনার কলিগস বা স্বাস্থ্যকর্মী আছেন তাদেরকেও রাত জাগতে হয়, অ্যান্ড দ্য সেম টাইম আইটি প্রফেশনালদেরকেও রাত জাগতে হয় এবং পুলিশ আরও অন্যান্য অনেকেই রাত জাগতে হয়। এমার্জেন্সি সার্ভিস। তো ইন দ্যাট কেস এরকম কোন রকম ডায়েট বা এরকম কোন রকম লাইফস্টাইল ফলো করা যেতে পারে যাতে করে তারা বা আপনাদের মতন যারা মানে জীবনদায়ী ব্যাপারে বা এরকম একটা সিস্টেমের মধ্যে আছেন যেখানটাতে আপনাদেরকে কোনোভাবে আমরা বলতে পারি না যে রাতে জেগেন না, কারণ আপনার একদিনে রাত জাগা মানে হলো 10টা প্রাণ বাঁচা, ঠিক আছে? তো সেই জায়গায় কি এমন ওয়ে আউট তারা ইউজ করতে পারে? কারণ আমার এই যে পডকাস্টটা সেটা অনেক আইটি প্রফেশনালও দেখছে, তো তারা কি রকম ভাবে তাদের খাবার দাবার ম্যানেজ করতে পারে বা ফুড হ্যাবিটে চেঞ্জ করতে পারে তাহলে তাদের যে সার্কেডিয়ান রিদমটা আছে সেটাও মেনটেন থাকে, খাবারটাও মেনটেন থাকে বা এরকম কোনো ডিসঅর্ডার না হয়, যদি একটু আমাদের ব্রিফ করেন। হ্যাঁ, দেখুন খাবারে এক্ষুনি আমি বললাম যে ড্যাশ ডায়েট, তা ড্যাশ ডায়েট বলতে যেগুলো যে আমি আনপ্রসেসড খাবার বেশি করে খাবো, ফ্রুট স্যালাডস বেশি করে খাবো, খাবারের টাইমটা খুব ইম্পর্টেন্ট, সার্কাডিয়ান রিদম যে বায়োলজিক্যাল ক্লক আমাদের শরীরের মধ্যে আছে সেই ক্লকটা ডিমান্ড করে আমি ঠিক সময়ে যদি আমি খাবারটা খাই তাহলে সেই খাবারটা ডাইজেস্টিভ সিস্টেমটা সেটাকে ঠিক করে অ্যাকোমোডেট করবে এবং আমাদের মেটাবলিক হেলথও ভালো থাকবে। এবারে ধরুন এমার্জেন্সি সার্ভিস তো আমাদেরকে দিতেই হবে, আমাদেরকে করতেই হবে, তো সেই ক্ষেত্রে ধরুন রাত জাগছি, রাত জাগার সময় আমি এমন কোনো খাবার খাবো যে খাবারটা আমার খুব একটা বেশি লোড ক্রিয়েট করবে না। ধরুন লো কার্বোহাইড্রেট ডায়েট খাবো, একটু ফ্রুট স্যালাড এগুলো বেশি করে রাখলাম, ধরুন খুব অল্প আঁচের মধ্যে কোনো হালকা তেলের মধ্যে দিয়ে আমি সব রকম ভেজিটেবলস দিয়ে একটা প্রিপারেশন বানিয়ে নিচ্ছি বা কোনো স্যুপ খাচ্ছি, এবং যে খাবারের মধ্যে থাকবে খাবারের মধ্যে যে ফ্রি সুগার মানে চিনির ব্যবহার কম থাকবে, তেলের ব্যবহার এক্ষুনি বললাম যে খুব কম তেল, এবং যে তেলটা ট্রান্স ফ্যাট এই টাইপের তেল থাকবে না, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকবে এরকম তেল, মানে সর্ষের তেল, অলিভ অয়েল, রাইস ব্র্যান অয়েল, সয়া অয়েল, এই সমস্ত তেলের ব্যবহার থাকবে। আমরা ইউজুয়ালি যেগুলো রাত জাগতে জাগতে ধরুন কোনো বিস্কিট খাচ্ছি, কোনো কেক খাচ্ছি বা কোনো রেডি টু ইট ফুড খাচ্ছি, এবং আমাদের বাঙালিদের অভ্যেস হলো রাত জাগলে কিছুটা মিষ্টি খাওয়া। হ্যাঁ, এটা মিষ্টি খাওয়া তো খুব একটা উচিত নয়, কিন্তু ধরুন জীবন তো সব কিছু নিয়েই চলতে হয়। ধরুন এখন শারদীয়া এই সময় মানুষের, আমাদের বাঙালিদের ট্র্যাডিশন হচ্ছে মিষ্টি খাওয়া, তো আমি বলবো যে পরিমিত যাবে, আপনি যদি সব কিছু যদি লিমিটের মধ্যে থাকতে পারেন, মিষ্টি খাওয়াটাও খুব একটা দোষের নয়, কিন্তু আপনাকে পরিমিতভাবে খেতে হবে। এবং ওভারঅল ক্যালোরি মানে অ্যাজ এ ধরুন ডায়েটিশিয়ানের কাছে আপনি যখন যাবেন তো আপনাকে বলবে যে আপনি 1200 ক্যালোরি, 1400 ক্যালোরি, 2000 ক্যালোরির আপনাকে ডায়েট দিলাম। এবারে এই ডায়েটের মধ্যে সে যদি মিষ্টি ইনক্লুড করে কিন্তু ওভারঅল আমার ক্যালোরিটা আমার ক্রস করছে না, তাহলে আমি কিন্তু মিষ্টি খেতে পারি, তাতে বাধা কিছু নেই। তো এরকম ভাবে খাবেন। খাওয়া দাওয়ার মধ্যে আমার হাইড্রেশন মানে জল ঠিকঠাক খেতে হবে, এবং ধরুন যে বেভারেজ মানে অ্যাপার্ট ফ্রম ব্ল্যাক কফি, গ্রিন টি, এগুলো হচ্ছে ডায়েট এবং মেটাবলিক হেলথের পক্ষে ভালো উইদাউট সুগার। এক্স্যাক্টলি। এবং আপনার যেরকম আমাদের কার্বোনেটেড বেভারেজ যেগুলো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার, এগুলো অ্যাভয়েড করাই উচিত। ইভেন যে ফ্রুট জুস, রেডি টু ইট যেগুলো বটলড ফ্রুট বেভারেজ, এগুলো অ্যাভয়েড করা উচিত। তো আমি এরকমভাবে আমি নাটস খেলাম, আমি ফ্রুটস খেলাম, হ্যাঁ, জল অ্যাডিকুয়েট খাবো, এরকমভাবে আমি যদি নাইট ডিউটি করতে পারি তাহলে তো খুব ভালোই হয়। ঠিক, আমি এই জায়গাটাতেই আপনাকে বলবো, অ্যান্ড দেয়ার ইজ অলসো ইউর বেভারেজ ইজ অলসো ক্রেডিট টু ইউ, আই উইল রিকোয়েস্ট ইউ টু হ্যাভ ওয়ান স্ট্রিপ। আমি একটা জিনিস আপনাকে এখানটাতে মানে জানতে চাইবো, যেমন ধরুন আপনি বলছেন যে এরকম ডেইলি বাই ডেইলি বা টাইম টু বাই টাইম আমাদের এরকম মানে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে এবং আমাদের খাবার দাবারে চেঞ্জ হচ্ছে। আমরা অনেক সময় দেখতে পাচ্ছি অনেকজন ভালো মানুষ, সুস্থ মানুষ, সবল মানুষ সমাজের মধ্যে ঘোরাফেরা করছেন, ঠিক আছে, হঠাৎ করে আমরা শুনতে পেলাম যে কালকে রাত্রে উনি ওনারা বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে এসেছিলেন, তারপর ওনার সোকল্ড চলতি ভাষা যেটা আমরা স্ট্রোক, মানে অ্যাকচুয়ালি কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, তো এটা ফেস হলো, উনি মারা গেলেন। ডাক্তারবাবু পরে বললেন যে ওনার তো এর আগেও 2-1বার স্ট্রোক হয়েছিল, ঠিক আছে। বা আমরা এমনি সিম্পল ভাষায় মানে যদি বোঝার মতো আরও সহজ ভাষায় বলি, অনেকে অনেক শখ থেকেও হয়, ঠিক আছে। ধরুন কোনো একটা বিপদের খবর তিনি শুনতে পেলেন বা তার বাড়ির কোনো কারো একটা কোনো নিউজ শুনতে পেলেন এবং সে একটা ফট করে যখন তিনি একটা শক পেলেন, হ্যাঁ, তো তখন তার ওই এন্ডোক্রাইন সিস্টেম থেকে হয়তো বা কোনো ফিজিওলজিক্যাল সিস্টেম থেকে হয়তো এমন একটা কিছু ফিল হলো, তার স্ট্রোক হয়ে গেল এক্সারসাইজ করতে গিয়ে মাল্টিপল ক্ষেত্রে। তো এই যে মানে থ্রেট, ইটস আননোন থ্রেট, কারণ কার্ডিয়াক ইস্যু ইজ মানে ডেডলি মানে এনিমি যে একদম সাইলেন্টলি ওয়ার্কআউট করে, ঠিক আছে।
তো এবারে এই এই একটা জিনিস থেকে আমি বুঝতে পারবো কি করে, বা এই জিনিসটা অ্যাকচুয়ালি হয় কি, যে হঠাৎ করে একটা লোক বেশ আছে হাঁটাচলা করছে, ঠিক আছে, যেদিন আমরা রেকর্ড করছি তার ঠিক আগের দিনে আমাদের সিউড়িতে একটি মানুষ 9:30 অবধি দোকানদানি করেছেন, 10:10টার সময় ওনার খেয়ে উঠেছেন, স্ট্রোক হয়ে মারা গেছেন। তো মানে দিস ইজ হাউ মাচ ইটস গোয়িং অ্যান্ড গ্রোয়িং। তো এই যে মর্টালিটি ডিউ টু মানে কার্ডিয়াক অ্যাটাক অ্যান্ড স্ট্রোক, এটা অ্যাকচুয়ালি হয় কি, বা এটা বুঝতে পারবো কি করে যে হতে পারে বা হতে পারে না, বা কি করে অ্যাভয়েড করবো জিনিসটাকে? দেখুন, এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন এবং খুবই এখন খুব বার্নিং একটা টপিক, যে এত কম বয়সে অনেক মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। তো এখানে একটা ক্ল্যারিফিকেশন আমি বলি, স্ট্রোক বলতে আমরা মেডিকেল ভাষায় যেটা বলি সেটা হচ্ছে ব্রেনের অসুখ। মানে ধরুন মাথার মধ্যে হেমারেজ হলো বা ইনফ্রাক্ট হলো, এটা সেরিব্রাল, এটা হচ্ছে স্ট্রোককে আমরা অ্যাজ এ শর্ট ফর্মে আমি ইউজ করি। আর হার্টের যখন কোনো প্রবলেম হয় তখন আমরা হার্ট অ্যাটাক বলি বা হার্ট ফেলিয়ার বলি। এবারে এই দুটোই কিন্তু একটা স্পেকট্রামেরই অসুখ, মানে এটা কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার্স যখন আমার বলা হয়, তাহলে যে রিস্ক ফ্যাক্টরস থেকে হার্টের অসুখ হয়, হার্ট অ্যাটাক হয়, সেই একই রিস্ক ফ্যাক্টরস, যেমন ধরুন হাইপারটেনশন, কোলেস্টেরল, এগুলো স্ট্রোককেই করে দুটো। সেই জন্য আমি যখন অ্যাজ এ প্রিভেন্ট করার জন্য কোনো কিছু করব, তাহলে যে জিনিস আমাকে হার্ট অ্যাটাক থেকে আমাকে প্রিভেন্ট করবে সেটাও স্ট্রোককেও প্রিভেন্ট করবে। এবারে এত কম বয়সে এত মানুষের হঠাৎ করে সে হচ্ছে কেন? তো এখানে আমাদের একটা অ্যাসপেক্ট আমি এক্ষুনি বলছিলাম, যে ধরুন কিছুটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড আছে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রচুর পরিমাণে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরস, মানে এগুলো একটা রিস্ক ফ্যাক্টরের কনস্টিলেশন, অনেকগুলো রিস্ক ফ্যাক্টরস থাকে। মানে ধরুন হাইপারটেনশন, যেমন কোলেস্টেরল, সিডেন্টারি লাইফস্টাইল, ওবেসিটি এবং এয়ার পলিউশন খুব ইম্পর্টেন্ট। পোস্ট কোভিড এরাতেও খুব অনেক কিছু হয়েছে। তো দ্য এক্সট্রিম এনভায়রনমেন্ট অলসো, হ্যাঁ, যেটা বললাম এয়ার পলিউশন খুব ইম্পর্টেন্ট, এটা একটা রিস্ক ফ্যাক্টরস। তো ধরুন জেনেটিক যে পার্টটা সেটা আমি মডিফাই করতে পারবো না, কিন্তু আমি যদি ছোট থেকে আমার একদম বাচ্চা থেকে, যেমন একটা বাচ্চাকে আমি বলি যে ভালো করে পড়াশোনা করো তবে বড় হতে হবে, ভালো করে খেলাধুলা করো, তো এগুলো কিন্তু আমাদের ল্যাকিং। আমাদের প্যারেন্টসরা খুব আমাদের থেকেও আমাদের প্যারেন্টসরাও কিন্তু খুব কম দিনই বলেছে যে এটা খাও, এই খাবারটা খেও না, এই খাবারটা খাওয়া উচিত, এই খাবারটা খাওয়া উচিত নয়। এবং খেলাধুলা, রেগুলার এক্সারসাইজের কি ইম্পর্টেন্স, সেটা আমাদের ছোট থেকেই বাচ্চাদের মধ্যে মনে গেঁথে দেওয়া উচিত, যে অ্যাটলিস্ট 150 মিনিটস ইন এ উইক, 30 মিনিটস ইন এ ডে আপনাকে এক্সারসাইজ করতে হবে। সেই এক্সারসাইজটা জগিং হতে পারে, সাইক্লিং হতে পারে, আউটডোর অ্যাক্টিভিটিস হতে পারে। এবং এর সঙ্গে এখনকার দিনে ধরুন একটু রেজিস্ট্যান্স ট্রেনিং, মানে যেটা জিম বা এই টাইপের কিছু, মানে খুব স্ট্রেনাস একটা এক্সারসাইজ যদি কেউ করতে পারে, সেটাও খুব ভালো কার্ডিওভাস্কুলার অ্যাসপেক্টে। কিন্তু প্রোভাইডেড সেটা করার আগে সেটা গ্রেডেড হতে হবে। মানে আমি সেই এক্সারসাইজটা দুম করে গিয়ে একদিন জিমে গেলাম, একদিন করে নিলাম, একটা ওয়েট তুলে নিলাম, এটা কিন্তু উচিত নয়। আপনাকে স্টার্ট করার আগে আপনার বেসলাইন যে মিনিমাম ইনভেস্টিগেশন, কোনো কিছু কার্ডিয়াক ডিসঅর্ডার আছে কি না, এটাকে রুল আউট করে নেওয়া। জিম বা এই টাইপের এক্সারসাইজ করার আগে একটু ওয়ার্ম আপ, যারা ট্রেনার থাকে অ্যাকচুয়ালি তারা কিন্তু ঠিক করে তাকে গাইড করে দেয়, এগুলো করা উচিত। এবং এক্সারসাইজটা একটা খুব বড় পার্ট। এক্স্যাক্টলি। এবং আপনার এক্ষুনি যে কথা হচ্ছিল যে ডায়েটের খুব ইম্পর্টেন্স আছে। সিডেন্টারি লাইফস্টাইল, মানে সারাদিন আমরা দেখুন বেশিরভাগই আমরা আমাদের প্রফেশনে, আইটি প্রফেশনে, অন্যান্য প্রফেশনে সারাদিনই বসে বসে কাজ, আমাদের দৈহিক পরিশ্রম খুব কম হয়। তো এইটাও আমরা অ্যাভয়েড করতে পারি, মেন্টাল লোড বেশি থাকে। ধরুন আমি অফিসের মধ্যে পাইচারি করে কথা বলছি, একটা ফ্লোর আমি যাচ্ছি, এলিভেটর মানে লিফট ব্যবহার না করে আমি সিঁড়ি ব্যবহার করলাম, আমি গাড়িটা পার্ক করলাম একটু দূরে, যেখান থেকে আমি হেঁটে অফিস গেলাম, অফিস ছুটি পরে আমি হেঁটে আবার ব্যাক করলাম। এবং এই যে এটা এরকমভাবেও কিন্তু অনেক কিছু, অনেকটা ক্যালোরি আমি বার্ন করতে পারি। তো এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং স্ট্রেস খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে ধরুন এখনকার দিনে সারা দিন কাজ করে রাত্রি 11টার সময় বাড়ি ঢুকছে, এবং তারপরে তার টার্গেট, পরের দিন এই টার্গেট ফুলফিল করতে হবে, এই করতে হবে, রাত্রিবেলায় ফোন আসছে, লেট নাইট হচ্ছে, স্লিপ ডিস্টার্বড হচ্ছে, সকালে উঠে দৌড়তে হচ্ছে। তো এটাও একটা স্ট্রেস, কিন্তু খুব একটা স্ট্রেস থাকলে সিম্প্যাথেটিক হাইপার অ্যাক্টিভিটি হয় এবং হার্টের উপর প্রেশার পড়ে, ব্লাড প্রেশার বাড়ে।
কোলেস্টেরল ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, ডায়াবেটিস যদি থাকে খুব সেটাকে ম্যানেজ করা খুব ইম্পর্টেন্ট। তো ওভারঅল যে আপনার সমস্ত রিস্ক ফ্যাক্টরসকে দেখতে হবে, এবং এই যে হঠাৎ করে চলে যাওয়া, কারো কারো ক্ষেত্রে কিছু কার্ডিয়াক প্রবলেম থাকে, ধরুন কিছু জেনেটিক প্রবলেম থাকে, কিছু যেমন হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি এক ধরনের অসুখ, সেখানে হার্টটা একটু মোটা থাকে। কারো হার্টের যে কন্ডাকশন সিস্টেম, যে ধরুন যে ছোটবেলায় পড়েছিলাম এসএ নোড, এভি নোড, এই যে পালস জেনারেট হচ্ছে পেসমেকার, এই কন্ডাক্টিভ সিস্টেমে হ্যাঁ এটাতেও কারো কারো ক্ষেত্রে প্রবলেম থাকে। তো সেই মানুষটা হঠাৎ করে যদি কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে পড়ে এবং সেখানে তখন একটা ফ্লেয়ার আপ হয়ে যেতে পারে। তো এইটা কিছুটা নরমাল ক্ষেত্রে যে কোনো পেশেন্ট, যখন কার্ডিয়াক পেশেন্ট এমনি ফার্স্ট টাইম হসপিটালে যায় তখন যে একটা ওই ফট করে প্রেসার শুট আপটা হয়, যেটা ইসিজি তে ট্র্যাক হয়, সেম লাইক দ্যাট। হ্যাঁ, এটা কিছুটা স্ট্রেস, সিম্প্যাথেটিক ওভারড্রাইভ, এই সমস্ত কারণেও হয়। তো কিন্তু আমার ধরুন সেগুলো তো সব কিছুটাই হাতে থাকে না। যেটা আমার হাতে আছে, আমি যদি ঠিক করে ছোট থেকে ব্যালেন্স ডায়েট, রেগুলার এক্সারসাইজ, স্ট্রেস ম্যানেজমেন্ট, 7 to 8 আওয়ার্সের স্লিপ, হ্যাঁ একটু মেডিটেশন, একটু ইয়োগা, রিল্যাক্সেশন এক্সারসাইজ, রিল্যাক্সেশন থেরাপি, মানে মেন্টাল রিল্যাক্সেশন, এগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে টু প্রিভেন্ট অল সর্টস অফ দিস প্রবলেম। ওকে, মানে আপনি বলতে চাইছেন যে ওভারঅল আমাদের সবকিছু করতে হবে, তার মানে হার্ট ঠিক রাখতে গেলে প্রিফ্রন্টাল কর্টেক্সকেও যেরকম রেডি রাখতে হবে, মেডুলা অফ ল্যাঙ্গোটাকেও রেডি রাখতে হবে, ইন দ্য সেম টাইম আমার লেফট ব্রেন রাইট ব্রেনের ব্যালেন্সিংও করতে হবে, এবং উই শুড রান ইন আ ম্যানেজমেন্টেবল ওয়ে, যেটা দরকার। কিন্তু আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলোর মধ্যে একটা দারুণ কথা আপনি বললেন, দ্যাট বডি বিল্ডিং অ্যান্ড জিম, গোয়িং ফর আ জিম। তো নাও এ ডেজ আপনি যদি দেখেন, আমি জানি না মানে এখনকার জেনারেশনের সঙ্গে আপনি কতটা রিলেটেড, এখনকার যারা নিউ জেনারেশন, একদম নিউবি যারা, তো এই জেনারেশনের মধ্যে বডি বিল্ডিং, মানে আপনার আমার জেনারেশনে যেরকম আমাদের ছিল যে মাঠে গিয়ে ফুটবল খেলবো বা ক্রিকেট খেলবো, বা মেবি ইন ইউর কলেজ টাইম ইউ অলসো প্লেড ক্রিকেট অর ফুটবল, যেন আমাদের একটা ক্রেজ ছিল। এখনকার যে মানে ছেলেপুলেদের মধ্যে দিস আ গুড সাইন, সবাই চাই যে একটু শেপে থাকবো, দিস টু গো জিম, ওকে। বাট দ্য প্রবলেম ইজ ইন দ্য টাইম, আমাদের টাইমে যেরকম একটা সোসাইটির একটা পিয়ার প্রেশার থাকতো, যে কে ক্যাপ্টেনশিপ করলো, যেরকম আমি যদি খুব ভুল না করছি, আপনি ছোটবেলা দেখে থাকবেন যখন আমাদের ক্রিকেট খেলা হতো একদম আর্লি এজে, পাড়ার ক্রিকেট যেটা হতো, যে ব্যাট নিয়ে আসতো সে কিন্তু দুবার ব্যাট করতো, তাই না? তার দুটো ছিল। তো ইন দ্য সেম টাইম রাইট নাও সেম সিচুয়েশন সোসাইটিতে সেটাও চলছে। তো এই যে পিয়ার প্রেশারটা আছে, পিয়ার প্রেশারের জন্য এখন জিমে গিয়ে লোকজন সাইকোলজিক্যালি বলতে গেলে ইগো লিফট করে, যে কথাটা আপনিও বললেন। তো এই ইগো লিফট করার জন্য আমাদের বীরভূমে কিছুদিন আগে একজন ক্রিকেটার ছিল, ইয়াং ছেলে, ইজ এ ইয়াং চ্যাম্প, ইজ এ গুড ক্রিকেটার, বোলপুরে বাড়ি। তো সে ওইরকম বডি বিল্ডিং এর সঙ্গে কানেক্টেড ছিল। এবার যা হয় যে একটা অ্যাড্রিনালিন রাশ তো ছোট বয়সে চলে, যেটাকে আমরা বলি রক্ত গরম ছিল, ঠিক আছে? তো সেই রক্ত গরমের জন্য কোনোভাবে সে কোনো একটা এক্সারসাইজ করতে গেছে, অ্যান্ড হি ফেসড আ কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যান্ড সে হয়তো ফিজিক্যালি আমাদের মধ্যে। তো এই যে জিম যাওয়াটা কতটা আদত স্বাস্থ্যকর, বা জিম গেলে কোন কোন গাইডলাইন, যেমন আপনি বললেন যে ট্রেনারের সাথে একটু কানেক্ট করে আগে ব্যালেন্সিং করা বা কোনো এক জায়গায় গিয়ে চেক আপ করানো, এইটা কতটা দরকার, এবং এটা লোকে প্রসেস করবে কিভাবে, বা কোন কোন মাত্রায় দেখলো যে না আমার এটা এই আছে তাহলে আমি যাবো না, বা এটা আছে তাহলে আমি যাবো, এই যে একটা ফ্যাক্টর। যেরকম আপনি যেরকম বললেন ওয়ার্ম আপের যে ব্যাপারটা, আমি অনেক জিমে গিয়ে দেখেছি ওয়ার্ম আপের ব্যাপারে লোকজন কিছু করেই না, গেল স্ট্রেট গো টু দ্যাট জিম, স্পেসিফিক নিয়ে নিল, এই ইকুইপমেন্ট আছে, এই ইকুইপমেন্টটা সে এক্সারসাইজ করতে লাগলো। ওয়ার্ম আপের আগেও যে বেসিক স্ট্রেচিং যে পার্টটা হয়, যেটার জন্য জিমে প্রচুর লোকজন যায় এবং স্কেলেটোমাস্কুলার প্রবলেম নিয়ে বাড়ি আসে, তো এই ফ্যাক্টরটা হয় না। তো কোন কোন এমন প্যারামিটার আছে যেটা একটা মানুষ সহজেই বুঝতে পারে যে হ্যাঁ আমার এগুলো ঠিক আছে, নাও আই এম এবল টু গো টু আ জিম, বা আমার ভাই এগুলো ঠিক নেই, আমি জিম যাবো না, বা এত হেভি লিফটিং করা আমার জন্য রিস্কি। তো কোন কোন কিছু আছে? কারণ আমরা দেখছি লোক বডি বানাতে গিয়ে বডি হয়ে বাড়ি চলে আসে জিম থেকে, দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম। না দেখুন, প্রথমত আমার শরীরকে আমাকে নিজেকে বুঝতে হবে যে আমার শরীর কেমন, সেটা একটা মনের মধ্যে মানুষের আইডিয়াও থাকে যে এটা আমি এই কাজটা আমি করতে পারি, এই কাজটা করতে আমি সক্ষম, আমি এই জিনিসটা আমি লিফট করতে পারি, এটা করতে আমার অসুবিধা হতে পারে। তো প্রথমত নিজের শরীরকে বোঝা। দ্বিতীয়ত হচ্ছে এজ খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হঠাৎ করে মোর দ্যান 40 ইয়ার্স এজ গ্রুপে কেউ হঠাৎ করে প্রথম জিম জয়েন করছেন, এবং বিশেষ করে তার যদি আদার রিস্ক ফ্যাক্টরস, কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরস থাকে, ধরুন তার একটু হাইপারটেনশন আছে, বা তিনি হয়তো জানেন না তার প্রেশারটা আছে কি নেই। আমাদের ক্ষেত্রে আমাদের ওভারঅল ভারতবর্ষে দেখা গেছে 46% মানুষ জানেন না যে তাদের প্রেশার বেশি আছে, ওভারঅল হাইপারটেনসিভ পেশেন্টদের কথা বলছি। তো এই যে ব্লাড প্রেশার, তার কোলেস্টেরল পার্ট, তার লো সুগার পার্ট, মানে অন্যান্য রিস্ক ফ্যাক্টরস তার আছে কি না, এইটা একটা বেসিক একটা বেসলাইন একটা করে নেওয়া উচিত, যে বিফোর এই সমস্ত এক্সারসাইজ জিম জয়েন করার আগে মোর দ্যান 40 ইয়ার্স এজ গ্রুপে, তার থেকেও কম এজ গ্রুপে 30+, 25+এও আমাকে এগুলো রিস্ক ফ্যাক্টরসগুলো দেখে নেওয়া ভালো, যদি আমার ফ্যামিলি হিস্ট্রি থাকে। আমার
বাবা জ্যাঠামশাই ঠাকুরদার মধ্যে অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়েছে কারো, অল্প বয়সে কারোর, বা আমার বাবার মায়ের ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে কারো প্রেসার আছে, কারো সুগার আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার বেসলাইন ইনভেস্টিগেশন মিনিমাম একটা সুগার, একটা কোলেস্টেরল পরীক্ষা, ব্লাড প্রেসারটা একটু চেক করে নেওয়া, একটা ইসিজি করে নেওয়া, এগুলো করে নিয়ে একজন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেওয়া যে সব ঠিকঠাক আছে কিনা, তাহলে আপনার কিন্তু বেসলাইন প্যারামিটারসগুলো ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমি যখন জিমে জয়েন করব, এবারে ওভারঅল যে গাইডলাইন, যে ধরুন উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে ধরুন যে আমার হার্ট ভালো রাখা, তো এখানে যেমন জগিং, সাইক্লিং, সুইমিং, হ্যাঁ, অ্যারোবিক এক্সারসাইজ, এগুলো খুব ইম্পর্টেন্ট, হার্টের অসুখকে এটা প্রিভেন্ট করতে পারে। কিন্তু জিমের যে রেজিস্ট্যান্স ট্রেনিং বা খুব বেশি জিমের যে পরিশ্রমটা হয়, সেটাও কিন্তু হার্টের পক্ষে খারাপ নয়। ইভেন দেখা গেছে যে সপ্তাহে 3 বার কেউ যদি 15 মিনিটসের খুব হাই ইন্টেন্সিটি ট্রেনিং করে, সেটা কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রিভেন্ট করতে পারে, এবং কিন্তু সেটা আমাকে বুঝতে হবে। এবং প্রথমত আমি এক্ষুনি বলছিলাম যে একটু ওয়ার্ম আপ করে নেওয়া, এবং সেটা ট্রেনারের পরামর্শ মতন যে সে কতটা ওয়েট সে ক্যারি করতে সক্ষম, সেই মতো গ্রেডেড ওয়েতে প্রথমে কম দিয়ে শুরু করলো, তারপরে ধীরে 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 অ্যাজ পার তার যে ক্যাপাসিটি। হ্যাঁ, আমরা একটা কথা বলি যে ডিকন্ডিশনিং অফ দ্য মাসল, মানে মাসল দীর্ঘদিন ধরে আমরা বসে বসে কাজ করে করে না, মাসলগুলো আর অতটা ওয়েট ক্যারি করার মতন ক্ষমতা থাকে না। এবারে তাকে যদি আমি একটু হ্যাবিচুয়েটেড করি, অল্প অল্প করে গ্রেডেড ওয়েতে আমি এক্সারসাইজ করি, তাহলে কিন্তু তারা ধীরে 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 হয়তো সেই লোডটাই সে ক্যারি করছে, কিন্তু গ্রেডেড ওয়েতে 1 মাস 1.5 মাস পরে সে সেখানে পৌঁছালো। মানে ধৈর্য ধরতে হবে, ওয়ার্ম আপ করতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। মোর দ্যান 40 ইয়ার্স এজ গ্রুপ যদি হয়, আপনাকে বেসিক যে পার্টগুলো সেটা ক্লিয়ার করে নিতে হবে, এবং আপনার বাড়িতে যদি কোনো ইভেন্ট হয়ে থাকে, কার্ডিওভাস্কুলার ইভেন্ট আপনার ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই এগুলো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপর জিম জয়েন করা উচিত। ঠিক, আপনি যেটা বললেন 46%, WHO বলছে উইদিন মানে 2028 আমাদের মানে কার্ডিয়াক ইস্যুতে ডেথ এবং মানে উইথ দ্য ডায়াবেটিস অ্যান্ড অল যে ইনসিডিসগুলো আছে, সেগুলোতে ডেথ এতটাই বাড়বে যে প্রত্যেক 4 জনে ভারতবর্ষে একজন এটার জন্য মারা যাবে 2028, অ্যান্ড অলসো ক্যান্সার। তো আমি এই জায়গাটাতে আমি বলবো যে আপনি যে কথাটা বলছেন, সত্যি এটা অনেকে জানে না। আমরাও ফিজিক্যালি অনেক সময় দেখতে পাই যে বাবার ছিল, আমার আছে, ঠিক আছে, একটা লোক রীতিমতো ঘামতে ঘামতে হাঁপাতে হাঁপাতে বলছে যে হ্যাঁ বাবার প্রেশার ছিল, আমারও আছে। সো হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড, মানে জেনেটিক্যাল এই যে ক্যারিং ব্যাপারটা, এটার ব্যাকগ্রাউন্ড কী, বা এটা হচ্ছেই বা কী করে, বা এটার সম্বন্ধে যদি একটু আমাদের বলেন। দেখুন, এগুলো আমরা ইউজুয়ালি বলি পলিজেনিক ডিসঅর্ডারস, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো অনেক জিন, মোর দ্যান 300 জিনস যেখানে ডায়াবেটিসে ইনভলভড আছে, এবং এই যে জেনেটিক কম্পোনেন্ট, তারা কিছু কিছু অসুখ আছে ডায়াবেটিসে, যেমন MODY বলে, এটা কিন্তু জেনেটিক 1:1 একটা পার্টিকুলার জিনের অভাবের জন্য হয়। কিন্তু ডায়াবেটিস বলতে যে ডায়াবেটিসটা আমরা বুঝি, টাইপ 2 ডায়াবেটিস, যেটা বেশিরভাগ ক্ষেত্রে মোটা মানুষ মোর দ্যান 40 ইয়ার্সে 30 ইয়ার্সে হচ্ছে। মানে এটাও আমাদের একটা জানার ইচ্ছে ছিল যে মোটা লোকেরও সুগার, রোগা লোকেরও সুগার, এটা আমরা দেখতে পাই, ঠিক আছে, কিন্তু ওই রোগা লোকের সুগারটা অনেক কম, মোটা লোকেদের সুগারটা অনেক বেশি, মানে যেটা একটা আইডিডিএম যেটা আমরা রিয়ার দেখতে পাই, বাট এনআইডিডিএমটা আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। তো এই মানে এই সুগারের ডিফারেন্সটা কি, আমি যখন তুললে নিয়ে আপনাকে এটাও দিয়ে রাখি পয়েন্টটা, যদি একটু ব্রিফ করে দেন আমাদের। না, ইউজুয়ালি ধরুন আমরা ডায়াবেটিস বলি, ডায়াবেটিস আছে, ডায়াবেটিস বলতে আমরা টাইপ 2 ডায়াবেটিস, হ্যাঁ, এটা টাইপ 1 ডায়াবেটিস বাচ্চাদের ক্ষেত্রে হয়, কম বয়সে হয়। এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার, যেখানে আমার ইমিউন সিস্টেম আমার প্যানক্রিয়াসের যে বিটা সেল, সেগুলোকে নষ্ট করে দেয়। বিটা সেল ইজ রেসপন্সিবল ফর ইনসুলিন সিক্রেশন। তো এই অটোইমিউন ডিসঅর্ডারের জন্য তার বিটা সেল নষ্ট হয়ে যাচ্ছে, ইনসুলিন বেরোতে পারছে না, ইনসুলিন ডেফিসিয়েন্সির জন্য তাদের ডায়াবেটিস হচ্ছে। এটা টাইপ 1 ডায়াবেটিস, কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 6, 7, 8, 9, 10 এই একদম আমরা বলি যে বিফোর 30 ইয়ার্স অফ এজ গ্রুপ টাইপ 1 ডায়াবেটিস প্রমিনেন্ট। এক্ষেত্রে অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে। ম্যানেজমেন্টে যে ট্রিটমেন্ট হয় সেখানে ইনসুলিনই লাইফ লং ট্রিটমেন্ট, এবং ইনসুলিন হচ্ছে দি ট্রিটমেন্ট, এর ওপরে আর কিছু নেই, এর কোনো অল্টারনেটিভ নেই। হ্যাঁ, সাবকিউটেনিয়াস ইনসুলিন, এবং এদের যেটা দেখতে হবে যে খুব লিন থিন হবে, এবং ইউজুয়ালি তার অসমোটিক সিমটমস আমরা বলি, মানে পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া, মানে বারবার ইউরিন হবে, বেশি পরিমাণে জল খাবে এবং বেশি পরিমাণে খাবার খাবে, কিন্তু তাও সে পাতলা, ওজন ওয়েট গেইন হচ্ছে না। আর টাইপ 2 ডায়াবেটিস, ইউজুয়াল আমরা যে ডায়াবেটিসরা দেখতে পারি তারা একটু মোটাসোটা, সব ক্ষেত্রে মোটা হবে তেমন কিছু নয়, কিন্তু ইউজুয়ালি একটু ওবিজ হয়, এজ মোর দ্যান 30 ইয়ার্স, একটা স্ট্রং জেনেটিক
ব্যাকগ্রাউন্ড থাকে, তার ফ্যামিলি হিস্ট্রি ওর বিভিন্ন জ্ঞাতিদের গোষ্ঠীর মধ্যে আপনার ডায়াবেটিস পাওয়া যায়। এবং এর যে ম্যানেজমেন্ট বলছেন মড 1 না, মড 1 তো 1:1, মানে মড 1-এ মানে একটা জিন রেসপন্সিবল ফর একটা ডায়াবেটিস ম্যানিফেস্টেশন। কিন্তু এই যে ডায়াবেটিস অনেকগুলো জিন, মানে আমি এক্ষুনি বললাম মোর দ্যান 300 জিনস এখানে রেসপন্সিবল। এবং শুধু জিন নয়, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমার ডায়েট, একটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড আছে, তার সঙ্গে আমার পুয়ার ডায়েট, মানে গোদের উপর বিষ ফোড়াটা হলো পুয়ার সিডেন্টারি লাইফস্টাইল, আমাদের খাওয়া দাওয়া ঠিক নেই, স্ট্রেস, ওভারঅল এগুলোকে ওই যে জেনেটিক প্রিডিসপোজিশন সেটাকে ম্যানিফেস্ট করে দিচ্ছে। তো এখানে আপনার দুটো অ্যাসপেক্ট থাকে ডায়াবেটিস বলে, একটা বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে ইনসুলিন সিক্রিশনের প্রবলেম। টাইপ 1 ডায়াবেটিসে যেমন ইনসুলিন সিক্রিশন হয় না, এখানে টাইপ 2তেও এক্স্যাক্টলি ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়, কিন্তু সেটা অ্যাবসোলুট নয়, মানে কিছুটা রেজিস্ট্যান্স থাকে, ইনসুলিনটা তৈরি হচ্ছে কিন্তু সে কাজ করতে পারছে না, তার যে যতটা ইফেক্ট দেওয়ার কথা সে পারছে না, তার পেরিফেরিতে, তার লিভার টিস্যুর মধ্যে, তার মাসেলে সে গিয়ে কাজ করতে পারছে না, মানে SUR1 ইউনিটটা গিয়ে ব্লক হয়ে যাচ্ছে থ্রু দ্য ফ্যাটস কাইন্ড অফ। হ্যাঁ, মানে একটা বাস ইনসুলিনটা নিয়ে যেতে ফ্যাটের দেয়ালে গিয়ে ধাক্কা খেয়ে যাচ্ছে, ইনসুলিনটা যাচ্ছে, ধরুন প্রত্যেকটা সেলে তো ইনসুলিন লাগে, ইনসুলিনটা গিয়ে অনেকটা চাবির মতন জিনিস, গেল ও গিয়ে লকটাকে খুললো, তখন আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে যে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজটা তখন সেই সেলে ঢুকে গেল। আমি বলি যে একটা খুব সহজ এক্সাম্পল, যেমন ধরুন ক্লাসরুম 10টার সময় খুলছে, দারোয়ানের হাতে প্রচুর চাবি আছে, উনি প্রত্যেকটা ক্লাস 5, 6 প্রত্যেকটা সেকশন 1, সেকশন A, B দরজাগুলো খুঁজছেন, ইন্ডিভিজুয়াল সেকশনে তারা ঢুকে পড়লো, কিন্তু কোনো কারণে সেই দারোয়ানের হাতের চাবি খোয়া গেছে, বা সে চাবিটা লাগাচ্ছে, চাবির ঘাটগুলো সব ঠিক নেই, এবং তার ফলে খুলছে না, তার ফলে কি হবে, করিডোরে ছাত্রদের ভিড়, তারা ঢুকতে পারছে না, ক্লাসরুমে যে জায়গায় পঠন পাঠন হবে সেই জায়গায় সে করতে পারছে না, এবং তার ফলে কি হচ্ছে, ব্লাডের মধ্যে ছাত্রদের আপনি সুগার গ্লুকোজ হিসেবে কল্পনা করুন, তার মানে ব্লাডে সুগারটা বাড়ছে, অথচ আমার সেলে সেই সুগারটা পৌঁছাচ্ছে। এটা হচ্ছে ডায়াবেটিসের একটা, টাইপ 2 ডায়াবেটিসের ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা এক্সাম্পল। কিন্তু এর সঙ্গে সঙ্গে ইনসুলিন ডেফিসিয়েন্সিও থাকে, এবং আনটিল এন্ড আনলেস দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ইনসুলিন সিক্রেটরি ডেফিসিয়েন্সি, ডায়াবেটিস ইউজুয়ালি টাইপ 2 ডায়াবেটিসও হয় না। হ্যাঁ, তো এটা একটা পার্ট স্পেকট্রামের, তো এইটাই ওভারঅল ইটিওলজি। ওকে, তো মানে এই যে আমাদের এই ডায়াবেটিস ফ্যাক্টরসগুলো হয়, তো এটা থেকে বাঁচার রাস্তা কি, মানে এমন কী রকমভাবে আমরা মোটামুটি আমাদের দিনের, মানে যে প্রতিদিনের যে লাইফস্টাইলটা, সেটা এমন কি একটা দুটো জিনিস আপনি একটা দুটো পয়েন্ট উল্লেখ করলেন যে এই দুটো পয়েন্ট যদি মেনটেন করে মোটামুটি একটা লোক এই টাইপ 2 থেকে বাঁচতে পারবে, জাস্ট 1 or 2 পয়েন্টস? বাঁচার রাস্তা সেই একই, যে জিনিস আমার হার্টের অসুখ থেকে বাঁচাবে, যে জিনিস আমার কিডনির অসুখ থেকে বাঁচাবে, আমার স্ট্রোক প্রিভেন্ট করবে। মানে তেল চিনি নুন খাওয়া যাবে না? হ্যাঁ নিশ্চয়ই, তেল চিনি, মানে চিনিটা তো অ্যাভয়েড করাই উচিত, মানে ওভারঅল যে কোনো মানুষ ডায়াবেটিস থাকলেই যে চিনি অ্যাভয়েড করতে হবে এমন নয়। আমি যদি নন ডায়াবেটিক, কেউ ডায়াবেটিস নেই, সে যদি চিনি বর্জন করতে পারে তাহলে খুব ভালো। চিনি ফ্রি সুগার, শরীরের পক্ষে হার্মফুল। সল্ট যত কম খাবে তত ভালো, নুন, এবং কোনো অ্যাডিকশান, মানে সিগারেট স্মোকিং, এনি টোবাকো স্মোকিং, অ্যালকোহল, এনি অ্যামাউন্ট, আগে বলা হতো যে সীমিত পরিমাণে অ্যালকোহল অতটা ক্ষতি করে না, 1 drink 2 drink পার অ্যালাউ করা যেতে পারে, কিন্তু এখন দেখা গেছে যে এনি অ্যামাউন্ট অফ অ্যালকোহল ইজ হার্মফুল ফর দ্য বডি। তো এগুলো, এর সঙ্গে স্ট্রেস ম্যানেজমেন্ট, রেগুলার এক্সারসাইজ, ওয়েট ম্যানেজমেন্ট, কারোর যদি ওবেসিটি থাকে ওজনটাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখা। আমি এই জায়গাটাতে একটু আপনাকে আটকাতে চাইছি, যে স্ট্রেস ম্যানেজমেন্টের কথা বললেন, তো এই যে চিন্তা থেকে অনেক কিছু আমাদের শরীরের মধ্যে হচ্ছে, এবং মানে এই স্ট্রেসের জন্য পুরো এন্টায়ার এন্ডোক্রাইন যে পুরো সিস্টেমটা সেটা ইনডিউস হয়, এবং সেটাই বডিতে আরও যে মানে বাকি আরও 10টা সিস্টেম পড়া আছে, সেই 10টা সিস্টেমকে কোনো না কোনোভাবে এফেক্ট করছে। নাওএডেজ আমরা দেখতে পাচ্ছি। তো স্ট্রেস ম্যানেজমেন্ট মানে খুব কঠিন প্রশ্ন এবং অনেক বড় প্রশ্ন। আমি ছোটোভাবে আপনার কাছে উত্তরটা চাইবো, চিন্তাকে ম্যানেজ করবো কী করে, কারণ এটা খুব বড় একটা ব্রিফিং ফ্যাক্টর। তো আপনি ইউ আর আ পারসন হু ক্যান ইজিলি টেল আস কি স্ট্রেসটা ম্যানেজ করবো কীভাবে, চিন্তাটাকে ম্যানেজ করবো কী করে? দেখুন, এটা চিন্তার ম্যানেজমেন্ট, এটা খুব এখনকার দিনে একটা বার্নিং ইস্যু, প্রত্যেক মানুষেরই অল্প বিস্তর স্ট্রেস থাকে, কিন্তু সেই স্ট্রেসটাকে আমি কতটা আমি নিচ্ছি তার উপর কিন্তু শরীরের, আমি যখন কাউকে বলি যে আমার তো ব্যবসা, আমার তো স্ট্রেস থাকবেই, কেউ ডক্টর বলছে আমি সার্জন, আমার পেশেন্ট খারাপ, আমার তো স্ট্রেস থাকবেই। তো প্রত্যেকের মানুষেরই স্ট্রেস আছে, কিন্তু সেই স্ট্রেসটাকে আমি কতটা নিজের মধ্যে নেব, কতটা নেব না, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে ধরুন কিছুটা যে আমাদের রিল্যাক্সেশন, মেডিটেশন, যোগা, আমাদের ইন্ডিয়া, ভারতবর্ষ একসময় বহুত
অনেক দিন আগে থেকেই এই যে যোগা এই সমস্ত প্র্যাকটিসগুলো, যেটা এখন ওয়েস্টরা, বাইরের দেশের লোকেরা ওয়েস্টার্ন কালচারে এখন বলছেন ইয়োগা করো, কিন্তু এটা আমাদের নিজস্ব জিনিস, এটা আমরা ভুলে যাচ্ছি। আমরা ওয়েস্টার্ন যে পার্টগুলো কামকে নিতে নিতে লাস্ট 4-5 বছরে মানে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন কিছু কিছু জায়গায় এই পার্টগুলো ঢোকাচ্ছে ন্যাচুরোপ্যাথি নিয়ে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যদি যোগা আমার অন্যান্য কোনো আধ্যাত্মিক যে পার্ট, হ্যাঁ এটা কিন্তু খুব হেল্পফুল। আমি যদি কোনো একটা নির্দিষ্ট যেটা যেখানে বিশ্বাস করেন সেখানে আমি আধ্যাত্মিক পার্টেও যদি আমি কিছুটা মেডিটেশন, কিছুটা সময় দিতে পারি, 1 ঘন্টা করে সময় নিজের জন্য আমি রাখবো। নিজের জন্য মানে আমি ছোটোবেলায় ধরুন কোনো কাজ, আমি ছবি আঁকা হতে পারে, গান করা হতে পারে, আপনার রান্না করা হতে পারে, গার্ডেনিং হতে পারে। তো এইগুলো যদি আমি নিজের জন্য, সংসারের জন্য আছে, স্বামীর জন্য আছে, ছেলের জন্য আছে, আমার বসের জন্য আমি সময় দিচ্ছি, কিন্তু 1 ঘন্টা আমি নিজের সময় বের করব, যে কাজটা আমার করতে ভালো লাগে, প্রোডাক্টিভ হতে হবে, নট আপনার মোবাইল, নট সোশ্যাল মিডিয়া। স্ক্রিন টাইমের সঙ্গে খুব রিলেটেড আছে। স্ক্রিন টাইম যার বেশি, যে বেশি টিভি দেখে, যার বেশিক্ষণ স্ক্রিনে কাটাতে হয়, তার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কার্ডিয়াক ডিজিজ বেশি হচ্ছে। তো এইখানে স্ক্রিন টাইম লিমিট করতে হবে এবং ওভারঅল একটা হলিস্টিক ওয়েতে আপনাকে সমস্ত কিছু ম্যানেজ করতে পারলে খুব ভালো। ঠিক, আপনি এই কথাটা দারুণ বললেন, কারণ এতদিন অবধি, মানে এতদিন নাই, এর আগে অবধি আমরা একটা জিনিসের মধ্যে থাকতাম যে হেলথ মানে হলো শুধু ক্লিনিক্যাল হেলথ, বাট নাও ইট ইজ দ্য হোল ইন্ডিয়া। আমরা যেটা ডেলি অ্যাডজাস্টেড লাইফ ইন্ডেক্সে ছিলাম, সেখান থেকে এখন কোয়ালিতে যাওয়ার চেষ্টা করছি আমরা। 2030-তে যে আমাদের এমডিজি যে গোলগুলো আছে তার মধ্যে আমরা কোয়ালিতে ট্রাই করছি, এবং সেক্ষেত্রে স্পিরিচুয়াল হেলথ, সোশ্যাল হেলথ, সাইকোলজিক্যাল, ইকোনমিক্যাল হেলথ সবগুলোই আসে পড়ে। তো এইগুলো ডিফারেন্ট করে মানে ভেঙে ভেঙে মানুষের পক্ষে বোঝা সম্ভব হয় না। এবং আপনি কথাটা খুব দারুণ বললেন যে সত্যিই তাই, মানুষ টাইম পাচ্ছে না, বাট 1 ঘন্টা টাইম দরকার। লাস্ট একটা সার্ভে হয়েছিল এমসের, সেই সার্ভে বারবার করে ওপেন এয়ারে এসে বলেছে যে যারা ওয়ার্কিং ওমেন বা ওয়ার্কিং লেডিজ, যারা ফ্রম দ্য এজ অফ 25 to 35, এদের মধ্যে দিনে 5 মিনিট চোখ বন্ধ করে বসার পার্সেন্টেজ কতটা জানেন? 0.5। সো দিস ইজ হাউ উই আর গোয়িং অন। তো আমি এই জায়গাটাতেই, মানে এই যে আমরা সময় পাচ্ছি না, কোথাও কি আমরা বাধা খাচ্ছি, তো এরকম যখন কোনো একটা চ্যানেলের মধ্যে দিয়ে বা কোনো একটা নালীর মধ্যে দিয়ে জল বা কিছু প্রবাহিত হচ্ছে, তখন সেটার সামনে যদি কিছুটা বাধা আসে, তখন সেটা প্রবাহ বিঘ্নিত হয়। তো এরকম আমরা বিভিন্ন সময় গিয়ে আমরা ডাক্তারবাবুদেরকে দেখাতে গিয়ে বা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে গিয়ে শুনি যে রক্তের যে নালী আছে বা রক্তের যে ভেন্স আছে, সেখানে মেদ জমেছে। কিন্তু এটা বোঝাই খুব কঠিন হয়েছে যে রক্তের যে শিরাটা ছিল হাতের মধ্যে টাইট করে দেখা যেত, সেই শিরাটা একই রকম দেখতে আছে, কিন্তু লোকটাই তো ফুলেছে। তো অ্যাকচুয়াল মেদটা জমে কি করে? বা এই যে হাই কোলেস্টেরলে যে আমরা কথাটা বলি, তো এই হাই কোলেস্টেরল ব্যাপারটা কি ভাই, এটা জমছেই বা কেন, বা হচ্ছেটাই বা কেন? দেখুন, কোলেস্টেরল একটা বডির পার্ট। এখানে কিছুটা কোলেস্টেরল আমরা আমাদের যে খাবার, সেই খাবারের মধ্যে থেকে শরীরের মধ্যে ঢোকে, এবং কিছু কোলেস্টেরল আমাদের লিভার তৈরি করে। কোলেস্টেরল অ্যাজ সাচ কিন্তু হার্মফুল নয়। কোলেস্টেরল থেকে আমাদের শরীরের প্রচুর বায়োলজিক্যাল সিস্টেম, কিছু হরমোনস আছে, কিছু সাইটোকাইনস, কিছু যেগুলো কোলেস্টেরল থেকে তৈরি হয়, এবং কোলেস্টেরলটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে ফর দ্য স্কিন অলসো। কোলেস্টেরল ইজ প্লেইং আ বিগেস্ট রোল ওভারঅল। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে কোলেস্টেরল যেটা হেলদি, যেটা আমার শরীরের মধ্যে এ করছে, হ্যাঁ, কিন্তু এটা একটা পার্টিকুলার সিস্টেমে, যে আর্টারির মধ্যে, ধরুন হার্টের মধ্যে যে ছোট ছোট আর্টারি থাকে, এগুলো করোনারি আর্টারিজ বলে, এবং তার ডায়ামিটার খুব ছোট্ট, সরু সেই নালীর, সেইখানে তার গায়ে কোলেস্টেরল যখন জমতে থাকে, সেটাকে বলে কোলেস্টেরল প্লাক। এবং এটা খুব আর্লি এজ থেকেই শুরু হয়, মানে ইভেন টিনেজ থেকেই কোলেস্টেরল একটু 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 করে জমতে শুরু করে। কিন্তু এটা খুব তাড়াতাড়ি জমে কখন না, এক্ষুনি যে কথাগুলো বলছিলাম, কিছুটা জেনেটিক, কিছু জেনেটিক ফ্যামিলিয়াল কারণ থাকে, আর অনেকটা আমাদের পুয়ার লাইফস্টাইল, পুয়ার ডায়েট, সিডেন্টারি, ওয়েট ম্যানেজমেন্ট, এবং যেগুলো ধরুন স্মোকিং, টোবাকো, এয়ার পলিউশন, পোস্ট কোভিড, এক্সেসিভ স্ট্রেস, এগুলো থেকে কি হয়, কোলেস্টেরলটা সেই নালীর মধ্যে থেকে জমে যাচ্ছে। জমে যাওয়ার ফলে কি হচ্ছে, সেই যে করোনারি আর্টারিজ, যার মধ্যে দিয়ে ব্লাডটা প্রবাহ হওয়ার কথা, সেখানে সে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং তার ডিস্টাল যে পার্ট, তার দূরের যে পার্টটা, সেখানে সেই রক্তটা পৌঁছাতে পারছে না। এবং এখানে আপনার যখন ডিমান্ড বাড়ে, মানে আমরা যখন এক্সারসাইজ করছি, হ্যাঁ, আমরা তো এমনি বসে আছি, তখন তো অতটা ডিমান্ড নেই হার্টকে অতটা পাম্প করতে, কিন্তু যখন সেই মানুষটা এক্সেসিভ কোনো এক্সারসাইজ করছে, কোনো ধরুন সিঁড়ি দিয়ে চলছে, কোনো ভারী ওয়েট ক্যারি করছে, হঠাৎ করে কোনো কিছু ভারী জিনিস তুলে ফেলছে, তখন কি হয়, তার ডিমান্ডটা বাড়ে। তখন কিন্তু ওই যে সিস্টেম, যে যার থ্রু দিয়ে রক্তটা পেরোবার কথা, সে কিন্তু সেটা মিট করতে পারছে না। তার অবস্ট্রাকশনের জন্য এমনি যখন
আমাদের এক্সারসাইজ হয় করোনারি আর্টারিগুলো একটু চওড়া হয়ে যায় যাতে রক্তটা বেশি পরিমাণে পৌঁছায়, কিন্তু সেখানে অবস্ট্রাকশন থাকার জন্য সে পৌঁছাতে পারছে না, তার ফলে তার অ্যানজাইনা হয় বা হার্টে বুকে ব্যথা হয়। এটা হচ্ছে স্টেবল অ্যানজাইনা, আগে বলা হতো স্টেবল, এখন কোনো কিছুকেই স্টেবল বলা যায় না, এখন আমরা বলি সিসিএস, ক্রনিক করোনারি সিনড্রোম। এটা প্রেজেন্টেশন হচ্ছে যে বুকের মাঝখানে চাপ, এবং যে চাপটা হচ্ছে আমরা বলা হয় ক্লেন্সড মানে ফিস্ট, হাত মুঠো করে সেটাকে দেখানো হয়, মানে সেটা একটা ভারী জিনিস, একটা বুকের মধ্যে পাথর চেপে আছে এরকম, তার সঙ্গে সোয়েটিং হবে, তার সঙ্গে প্রেসার বেশি থাকবে, রেডিয়েশন থাকতে পারে, এগুলো একটা অ্যানজাইনার লক্ষণ। ইম্পর্টেন্ট কি না, ইম্পর্টেন্ট হচ্ছে যে অনেক মানুষের বুকের মধ্যে অল্প বিস্তর ব্যথা, রাত্রে ও ঠিক আছে কিছু নয় গ্যাস হয়েছে, এটা কিন্তু উচিত নয়। আপনার যদি রিস্ক ফ্যাক্টরস আছে, আপনার যদি প্রেসার আছে, আপনার হেলথ চেকিং বিহেভিয়ারটাই একদম খারাপ হয়ে যাচ্ছে সবার মধ্যে। হ্যাঁ, কিন্তু আমরা প্রচুর পেশেন্ট পাই যে ও স্যার কিছু নয়, গতকাল তার একটু গ্যাস হয়েছিল, বুকের মধ্যে চাপ ধরেছিল, আপনার কাছে দেখাতে নিয়ে এসেছি, কিন্তু এখানে দেখা গেল যে তার একটা কার্ডিয়াক অ্যাটাক, হার্ট অ্যাটাক হয়ে গেছে, এএমআই হয়ে গেছে। তো এটা যদি রিস্ক ফ্যাক্টরস থাকে, আপনার যদি রাত্রিবেলাতেও প্রবলেম হয়, আপনার নিয়ারেস্ট কোনো ডাক্তারবাবু, কোনো হসপিটাল সেট আপ, কোনো হেলথ সেট আপে যান, মিনিমাম একটা ইসিজি করে নেওয়া এবং দেখে নেওয়াটা এটা একটা ভালো অ্যাসপেক্ট, মানে কারণ এই টাইম ম্যানেজমেন্ট, যদি ঠিক সময়ে আপনার অসুখটা ধরা পড়ে, তার ম্যানেজমেন্ট যদি ঠিক হয়, তাহলে কিন্তু আপনার হার্টের অনেকটা ক্ষতি হওয়া থেকে বেঁচে যাবে। তো এই পার্টগুলো খুব, এবং কোলেস্ট্রলের জন্য ধরুন একটা পার্ট বললাম যে ডায়েট, লাইফস্টাইল, এই পার্টগুলো আছে, এবং অনেক ক্ষেত্রে আমরা ধরুন খুব বেশি পরিমাণে যদি কোলেস্ট্রল থাকে, কোলেস্ট্রলের দুটো পার্ট সবাই এখন মোটামুটি একটু জানেন যে এলডিএল ব্যাড কোলেস্ট্রল, এসডিএল হচ্ছে গুড কোলেস্ট্রল। এলডিএল যদি বেশি থাকে তাহলে, এবং অন্যান্য রিস্ক ফ্যাক্টরস থাকে, বয়স যদি 40 ইয়ার্স অ্যাবাভ থাকে, তাহলে আমরা ওই এইচএমজি কোএ ব্লকার, স্ট্যাটিন, বিভিন্ন রকম স্ট্যাটিন ওষুধের নাম, এটা অ্যাটোরবাস্ট্যাটিন, রোসুবাস্ট্যাটিন, এগুলো আমরা দিয়ে থাকি টু ম্যানেজ কোলেস্ট্রলের যে ভ্যালু আছে সেটাকে কমিয়ে রাখার জন্য। যত কম আমার এলডিএল কোলেস্ট্রল থাকবে, আমার পরবর্তীকালে হার্ট অ্যাটাক, স্ট্রোক, এগুলোর চান্সেস তত কম থাকবে। ওকে, তো এই যেরকম আমরা শুনলাম, আপনি এরকম বললেন এলডিএল কোলেস্ট্রল, ঠিক আছে, ক্ষতিকর কোলেস্ট্রল, তো আরও ধরুন তার থেকেও আরও ক্ষতিকর কোলেস্ট্রল ভিএলডিএল হয়, আরও অনেক কিছু হয়। তো এই যে জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে থেকে শরীরে ক্ষতি করছে, তো এইগুলো থেকে বাঁচার জন্য লাইফস্টাইলে ডায়েট চেঞ্জ করলে কোনো এফেক্ট আসতে পারে উইথ দ্য মেডিকেল সাপোর্ট? হ্যাঁ, ডেফিনেটলি। ডায়েট বলতে এক্ষুনি যেটা বলছিলাম, ড্যাশ ডায়েট, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, প্রচুর পরিমাণে শাকসবজি, প্রসেসড খাবার কম, আমার যেগুলো ধরুন হোল গ্রেন ফুড, ব্রাউন রাইস, বার্লি, মিলেটস, নাটস, কিছুটা নাটস মানে আমন্ড, ওয়ালনাট, এগুলো আমি রাত্রে ভিজিয়ে রাখলাম, 2-4টে নাটস খাওয়া, তেলের ব্যবহার, স্যাচুরেটেড ফ্যাট, ডালদা বা যেগুলো ধরুন রেস্টুরেন্ট চেনের খাবার, ফাস্ট ফুড, এগুলোর মধ্যে যে তেলটা থাকে সেটা ক্ষতিকারক, সেটা ট্রান্স ফ্যাট থাকে। আর যেটা আমরা বাড়িতে রান্না করি, সর্ষের তেল হোক, অলিভ অয়েল হোক, সয়াবিন অয়েল হোক, এগুলো কিন্তু অতটা ক্ষতিকারক নয়, এটা পুফা থাকে, এই তেলের রান্না কিন্তু পরিমিত। তো এই ডায়েট পার্টটা খুব ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট অল সর্টস অফ দিস মিসহ্যাপস। ওকে, সবাই মোটামুটি বাঙালিরা আমরা সবাই নিজেদের জিভটাকে একদম খুলে রেখে ওপেনলি সব কিছু খাবার দাবার খাই, তখন বাড়িতেও স্পেশাল রান্না চলে, বাইরেও স্পেশাল রান্না চলে, ঠিক আছে। তো সেই সময়টার পরবর্তী বা সেই দিনগুলোতে পরবর্তী রিকভারির জন্য বা এরকম কোনো একটা পার্টি গেলে বা লাইফে এখন সবার ইভেন্ট লেগেই আছে, তো সেই সময়টার একটা রিকভারি কি করতে পারে মানুষ? এইটা করে নিলাম, এতদিন এগুলো করেছি, ঠিক আছে, দুদিন আমি খাবার খেলাম না বা ফাস্টিং করলাম, বা এরকম কোন প্রসিডিওরের মধ্যে মানুষ যেতে পারে যাতে করে মনে হয় যে না, আমার ওইটা যে ড্যামেজটা ছিল সেটা মোটামুটি একটু রিকভার হয়েছে? না, এরকম কোনো রেডিমেড ফর্মুলা নেই, কিন্তু আমার যেটা বক্তব্য, ধরুন আমার ডায়েটারি যে অ্যাপ্রোচ যেটা হবে, কনসাসনেস যেটা থাকবে, সেটা ওভারঅল থাকবে যে আমার এই ডায়েটটা আমার পক্ষে হার্মফুল, আমি কখনোই সেটা নেব না। এবারে ধরুন আনন্দ উৎসব তো লেগেই থাকবে, সেখানে খাওয়া দাওয়া কি আমি বিসর্জন দেবো? তেমন তো নয়। আমি বাড়ির মধ্যে আমি রান্না করে খাবো, সেদিন আমি অসুবিধার কিছু নেই। বাড়ির মধ্যে আমাদের বন্ধু বান্ধব রান্না হলো, যে রান্নার মধ্যে সমস্ত কিছুই আমি খেতে পারি, মাছ খেতে পারি, আমি মাংস খেতে পারি, হ্যাঁ, রেড মিটটা একটু অ্যাভয়েড করাই ভালো, কিন্তু সেই রান্নাটা এমনভাবে তৈরি হবে যেটা অতটা ক্ষতিকারক নয়। আমি রেস্টুরেন্টে খেয়ে গিয়ে খাচ্ছি, কিন্তু সেই খাবারটাও আমার চয়েস থাকবে। রেস্টুরেন্টে তো সব রকমের খাবার থাকে, এমন খাবার থাকবে যেটা খুব ফ্যাট, হ্যাঁ, পনির দিয়ে তৈরি বা মাখনি, এই যে জিনিসগুলো, সেটা হয়তো আমি অ্যাভয়েড করব, বা বিরিয়ানি খাচ্ছি বা খাচ্ছি, সেটা আমি সীমিত পরিমাণে খাবো। তো এটা একটা অ্যাসপেক্ট, এবং যে মানুষটার হেলথ কনসাসনেস ডেভেলপ করে গেছে, তার ফুড কনসাসনেস ডেভেলপ করে গেছে, সেই মানুষটা কিন্তু সে কখনোই সেই দিকে যাবে না। আমি খুব বড় যদি এক্সাম্পল দিই, ধরুন যে কিছু কিছু সেলিব্রিটি ক্রিকেটার, বিরাট কোহলি একই খাবার দিনের পর দিন খেয়ে যাচ্ছে,
তো আমি অতটা বলছি না, কিন্তু তো আমার লিমিটের মধ্যে আমি থাকবো এবং পরবর্তীকালে যখন আমার সেই ফেজ আউট পূজা উৎসব যখন পেরিয়ে যাচ্ছে আমি ক্যালোরি বার্ন করতে পারি, আমি এক্সারসাইজটা গ্রেডেড ওয়েতে, এখনই বলছিলাম দুম করে একদিন জিমে গিয়ে 1 মাস করে নিলাম এমনটা নয়, আমি একটু যেটাই পুজোর আগে চলে প্রচন্ড পরিমাণে। হ্যাঁ পুজোর আগে বডি তৈরি করতে হবে। আর হ্যাঁ তো এটা অতটা রেকমেন্ডেড নয়, কিন্তু আপনার ট্রেনার বা আপনার যদি নিয়ারেস্ট কোনো ফিজিশিয়ান তার পরামর্শ মতন আপনি আপনার এক্সারসাইজ করতে পারেন। পূজা পরবর্তীকালে আপনি গ্রেডেড ওয়েতে সেই ক্যালোরিটাকে, এক্সেস ক্যালোরি যেটা খাওয়া দাওয়া বেশি হয়েছে সেটাকে বার্ন করতে পারেন এবং পরবর্তীকালে খাওয়া দাওয়াটা একটা লিমিটের মধ্যে কার্বোহাইড্রেটটা কম খেতে বলা হয়, মানে ভাত আলু এগুলো আমি চিনি ফ্রি সুগার আমি খাবো না, আমি যে কোল্ড ড্রিঙ্কস বা ধরুন আইসক্রিম বা সুইটস এগুলোর দিকে আমি বেশি যাব না। অন্যান্য খাবার আমি ফ্রুট স্যালাড, বাড়িতে মাছ আমি রান্না করে খেতে পারি, মাছ শরীরের পক্ষে ভালো, হার্টের পক্ষেও ভালো, কোনো ক্ষতিকারণ নয়। চিকেন খাবো, রেড মিট অ্যাভয়েড করবো, সল্ট কম, নুন কম, তেলের ব্যবহার 30 ml পার ডে, সর্ষের তেল, অলিভ অয়েল, রাইস ব্র্যান্ড, সয়া অয়েল এগুলো পারমিটেড, শরীরের পক্ষে ভালো। ওকে, আপনি এত খাবারের কথা বলেন, আমার এখন জানতে ইচ্ছে করছে যে আপনি তো একজন ডাক্তারবাবু, কিন্তু বাড়িতে তো আপনি একজন মানুষ, হ্যাঁ তো কোনোদিন রান্না করেছেন, মানে খাবার বানিয়েছেন নিজে হাতে? না, এটা রান্নাটা আমার খুব একটা হয়ে ওঠে না, ছোটখাটো জিনিস, চাটা এগুলো বানিয়ে নিই, একটু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, মানে ভাত কাজ চলার মতন আমি বানিয়ে নিতে পারি। বানান কিসে? মানে ভাতটা বানান কিসে? ওই কুকারে? হ্যাঁ কুকারে। ঠিক, এই তো এই কুকারে যখন ভাত বানান, আপনি বানান বলে আমি আপনাকে আরো জিজ্ঞেস করছি, যখন সিটিটা বেজে যায় তখন আপনি গ্যাসটা বন্ধ করেন তো? হ্যাঁ বা কমিয়ে দেন, অফ করে দেন, এটা করে থাকেন তো? তো এরকম আমরা অনেকজন অনেক সময় অনেক পেশেন্টকে দেখতে পাই যে পেশেন্টরা ধরুন কনস্ট্যান্টলি ফর লং টাইম প্রেশার ওষুধ খেয়ে যাচ্ছে, যে প্রেশারটা ওদের কমে গেছে সে কিন্তু এই গ্যাস অফ করার মতন গিয়ে টুকরো ওষুধটা খাওয়া বন্ধ করে দিয়েছে, এবং সেটা একটা এমন একটা বিপজ্জনক জায়গায় গিয়ে সেটা যখন বোঝা যাচ্ছে তখন সে হয়তো মানুষটাকে বাঁচানোই যাচ্ছে না। সেটা ম্যাক্সিমাম পেশেন্ট করে কেন, বা এই পেশেন্টরা যারা করছে তাদের কোনটা করা উচিত কোনটা করা উচিত না, যদি একটু মধ্যে বলেন। না দেখুন, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, থাইরয়েডের ওষুধ এগুলো ক্রনিক মেডিকেশন, মানে কিছু ওষুধ হয় যেটা ধরুন কোনো টেম্পোরারি কারণে, একটা ঠান্ডা লাগা হলো একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, একটা ম্যালেরিয়া হলো তার একটা লিমিট থাকে যে 3 days 4 days 5 ডেজের একটা ট্রিটমেন্ট। কিন্তু ক্রনিক মেডিকেশন যেগুলো ধরুন হাইপারটেনশন মানে কোলেস্টেরলের ওষুধ, প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, থাইরয়েডের ওষুধ, মানে নন কমিউনিকেবল যা আছে সবগুলো হ্যাঁ প্রত্যেক দিন আপনাকে খেয়ে যেতে হবে, এবং এই ওষুধগুলোর যে একটা ট্যাবলেট বা একটা ক্যাপসুলের ডিউরেশন ইউজুয়ালি 24 আওয়ার্স, তার থেকে বেশি সে প্রোটেকশন দেয় না। মানে আমি আজকে খেলাম, আগামীকাল সকাল থেকে আমার সেই প্রোটেকশনটা, প্রেশারের ওষুধের প্রোটেকশনটা অফ হয়ে গেল, প্রেশারটা কিন্তু বাড়তে শুরু করলো। তো এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার স্যার প্রেশারটা কম থাকে, আমি একদিন অন্তর অন্তর ওষুধটা খাই, এটা কিন্তু পারমিটেড নয়। আপনি যদি প্রেশার সত্যিই কম থাকে, আপনি যদি আপনার প্রথমত যে আপনার যে ফিজিশিয়ান আছেন বা ডাক্তারবাবু আছেন তার পরামর্শ মতন ওষুধটা আপনি পাওয়ার চেঞ্জ করতে পারেন তারপর কনসালটেশনে, অথবা যদি খুবই হয় যে হ্যাঁ সত্যি হতে পারে বয়স্ক মানুষদের ক্ষেত্রে প্রেশারের ওষুধ খেয়ে প্রেশার কমে যাচ্ছে, হতে পারে, সেই ক্ষেত্রে আপনি নিতান্ত পক্ষে হাফ করে খেতে পারেন, কমিয়ে খেতে পারেন, কিন্তু এভরিডে। কিন্তু এটা কখনোই অফ করে দেওয়া উইদাউট মনিটরিং কখনোই উচিত নয়। এবারে ধরুন আমাদের প্রচুর মানুষ অনেক দূরে গ্রামে গঞ্জে থাকেন, হ্যাঁ সেখানে সব সময় যে ডাক্তারবাবুরা আছেন বা অনেক পেশেন্ট আছেন যারা একদম তার কাছে কোনো ডাক্তারবাবু তো ছাড়ুন, কোনো হেলথ কেয়ার প্রোভাইডারও নেই, মানে কোনো নার্সিং স্টাফও নেই, ওষুধের দোকানও নেই, তারা কি করবে? তো তাদের ক্ষেত্রে ধরুন, এবং সেক্ষেত্রে কোনো অসুখ করলো, ধরুন 10 বার পায়খানা বমি হলো, তাহলে সেক্ষেত্রে তো প্রেশার কমে যায়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রেশারের ওষুধ বন্ধ রাখতে পারেন। খুব শরীর খারাপ, 10 বার পায়খানা হয়েছে, আপনার কাছে শরীর অসুস্থ, প্রেশার মাথা ঘুরছে, সেই ক্ষেত্রে আপনি যে পার্টটুকুর জন্য আপনি বন্ধ রাখলেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিয়ারেস্ট কোনো হেলথ সেক্টর, কোনো স্বাস্থ্যকেন্দ্র হতে পারে, কোনো আশা দিদিমণি হতে পারে, কোনো হসপিটালের কোনো স্টাফ হতে পারে, অথবা কোনো ডাক্তারবাবুর কনসালটেশন করুন এবং সেই অনুযায়ী আপনার প্রেশার চেক করুন এবং সেই অনুযায়ী আপনার ওষুধটা ঠিক করিয়ে নিন। কিন্তু সেটা কখনো দুম করে বন্ধ করে দেওয়া এবং বন্ধ করে দীর্ঘদিন, অনেক ক্ষেত্রে আমরা দেখে গেছি হ্যাঁ স্যার আমার প্রেশার তো কমে গেছে আমি বন্ধ করে দিয়েছি, এবং এটা কোলেস্টেরলের ক্ষেত্রে বেশি হয়। কোলেস্টেরলের ওষুধ দেওয়া হলো এবং কোলেস্টেরলটা কমে গেল, দিয়ে স্যার কোলেস্টেরল তো ট্রাইগ্লিসারাইড কমে গেছে, আমি এখন 6 মাস কোলেস্টেরলের ওষুধ খাইনি। কিন্তু কোলেস্টেরলের যে পার্টটা এখন বলা হয় যে কোলেস্টেরল ইয়ার্স, মানে স্মোকিং, একটা মানুষ যখন স্মোক করে তো স্মোকিংয়ের সঙ্গে সবাই জানে যে ক্যান্সার হয়, স্মোকিং থেকে লাং ক্যান্সার হয়, এবং লাং ক্যান্সার কিন্তু স্মোকিংয়ের সঙ্গে প্রপোর্শনেট,
মানে কতটা যে বেশি স্মোক করবে এবং বেশি দিন ধরে স্মোক করবে তার ক্ষেত্রেও লাং ক্যান্সার হওয়ার চান্সেস বেশি। মাল্টিপল রেট্রোস্পেক্টিভ স্টাডি তাই বলছে। হ্যাঁ, এটাকে বলে প্যাক ইয়ার্স, মানে কত প্যাক করে খাচ্ছে, কত দিন, কত বছর ধরে খাচ্ছে। সেরকম কোলেস্টেরলের ক্ষেত্রেও এখন বলা হয় কোলেস্টেরল ইয়ার্স, মানে তার কোলেস্টেরলটা বেশি ছিল এবং কতদিন ধরে তার কোলেস্টেরল বেশি ছিল। একটা মানুষের 400 কোলেস্টেরল ছিল, সে ওষুধ খেলো, ওষুধ খেয়ে কোলেস্টেরল কমিয়ে ফেললো এবং তার উইথ মেডিকেশন উইথ কনসালটেশন তার আর কোলেস্টেরল বাড়লো না। তার তুলনায় আরেকটা মানুষের 250 কোলেস্টেরল, কিন্তু সেই ওষুধ খায়, 2 দিন খায় না, 4 দিন খায়, 250, 200, 270 এই রেঞ্জে ঘোরাফেরা করে। সেকেন্ড পার্সনের কিন্তু হার্ট অ্যাটাক বা হার্টের অসুখ বা স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যাবে, যেহেতু তার কোলেস্টেরল ইয়ার্সটা কন্ট্রোলের মধ্যে থাকবে না। তাহলে কোলেস্টেরলের ওষুধ কোলেস্টেরল কমে গেলেও কন্টিনিউ করা উচিত। ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিস সুগার কন্ট্রোলে থাকলেও সেম ওষুধ কন্টিনিউ করা উচিত, যদি না আপনার হাইপোগ্লাইসিমিয়া হয়, সুগার ফল করে যায়। তো এগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট, এবং আপনার সবসময় আপনার ডাক্তারবাবুর কনসালটেশন নিয়ে এগুলো ওষুধের ডোজ চেঞ্জ করা, ওষুধ নিয়ম আমি নিজের মতন করে সাজিয়ে নিলাম, এটা আমার প্রয়োজন নেই, এটা খুব একটা বাজে একটা অ্যাসপেক্ট, এটা কখনোই করা উচিত নয়। ঠিক। আপনি আপনার ওয়ার্কিং লাইফে একটা সার্টেন টাইম একটা জায়গায় আপনি পড়াতেন, সেটা যদি একটু আমাদেরকে শোনান, কোথায় আপনি পড়াতেন অ্যাজ এ ফ্যাকাল্টি, সেটা যদি একটু অল্প আমরা শুনতে পাই, কারণ এটার পরের প্রশ্নটা মানে এটা শুনলে আমাদের করতে খুব সুবিধা হবে। না, অ্যাজ এ ফ্যাকাল্টি হিসাবে আমি ধরুন খুব বেশি দিন পড়াইনি। আমি যখন মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত ছিলাম তখন কিছু স্টুডেন্ট আমি পড়িয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে হেলথ সার্ভিসের সঙ্গে জয়েন করে যাওয়ার পর আমি এই টিচিং প্রফেশন, তখন তো অ্যাজ এ মেডিকেল কলেজে আমার পোস্টিং ছিল না, আমি পেরিফেরিতে কাজ করতাম, হেলথ ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, পিএসসি, এই সমস্ত জায়গায় কাজ করতাম, যেখানে অ্যাজ এ মেডিকেল স্টুডেন্টদের পড়ানো থাকতো না, কিছু অন্যান্য স্ট্রিমের তাদের ক্ষেত্রে আমি পড়াতাম। তো পড়ানোটা ধরুন যে অ্যাজ এ টিচার তার অনেক একটা গুরু দায়িত্ব আমি মনে করি, শিক্ষকদের খুব গুরু দায়িত্ব, তারা পরবর্তী প্রজন্ম তৈরি করছে, এবং আপনি শুধু পড়ানো নয়, আপনাকে দেখেও তার ছাত্ররা অনেক কিছু শেখে। আপনি কেমনভাবে প্রেজেন্ট করছেন, আপনি কেমনভাবে আসছেন, আমি অন্যান্য ক্ষেত্রে আপনি কলিগদের সঙ্গে কেমনভাবে কথা বলছেন, আপনি জুনিয়রদের সঙ্গে কেমনভাবে কথা বলছেন, এগুলো সব তারা নেয়, এবং সেইবার ওভারঅল অ্যাজ এ টিচার এটা খুব গুরু দায়িত্ব, এবং সেটা সত্যি যারা করছেন তাদেরকে খুব সম্মান জানিয়ে আমি বলছি, যারা আপনার পরবর্তী প্রজন্ম তৈরি করছেন, এবং আপনাদের সত্যিই খুব অসংখ্য ধন্যবাদ যে এরকমভাবে আপনাদের একটা সমাজকে তৈরি করছেন। ঠিক, আমি এই জায়গাটাতে যেহেতু আপনি টিচার ছিলেন আমি ওই জন্যই বলছি, আপনি ছোটোবেলায় দেখেছেন যে এরকম অনেক কিছু বাজে অভ্যেস আমাদের ছোটোবেলায় তৈরি হতে পারতো, কিন্তু সেগুলো নীরবে অনেক ভয়ঙ্কর শত্রু, সেগুলোকে আমরা চিনতাম না তখন, আমাদের কিন্তু টিচাররা সেগুলোকে আটকে দিত, তাই না? এবং সেই জন্য আমরা সেই হ্যাবিটগুলো বা সেই পন্থাগুলো বা সেই প্রথাগুলোর মধ্যে আমরা কেউ যাইনি। আপনি একজন মানে জীবনে কিছু একটা টাইম আপনি একজন শিক্ষক হিসেবে সময় কাটিয়েছেন এজ এ প্রফেশন। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করছি, এই যে ধরুন নীরবে শত্রু এই হৃদরোগ বা এই হৃদযন্ত্রের যে প্রবলেম, যেরকম ধরুন খুব মানে সহজ ভাষায় বুঝতে গেলে আমাদের যেরকম মানে এই যে হাইপোভলমিক শক, ঠিক আছে, এই যে আমাদের গ্রীষ্মকালে প্রচুর লোকের গরমে ঘুরে বেড়ালো, ঘুরে বেরিয়েছে, মানে একটা বিরাট কার্ডিয়াক কন্ডিশনের মধ্যে চলে গেল, বা এখন অনেক লোকের এখন খুব ট্রেন্ড হয়েছে যে চলো একটু অ্যাডভেঞ্চার করে আসি, জঙ্গলে মঙ্গল করতে গিয়ে কোনো কীট কামড়ে, এই যে অ্যানাফাইলেকটিক শক, ঠিক আছে। তো এরকম যে দের ইজ মাল্টিপল থিংস, হেলথ ইজ এ বিগ সিস্টেম, সো মাল্টিপল থিংস লোকজন এফেক্ট হয়, কিন্তু সে সব কিছুতে দেখুন আলটিমেটলি গিয়ে কিন্তু সেই কার্ডিয়াক সিস্টেমে গিয়ে হিট করছে পুরো ব্যাপারটা, ঠিক আছে, মানে আমার সেই হৃদয় চলছে তবে কিন্তু সব ঠিক আছে। তো এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে এই যে একটা মানে ঠান্ডা মাথায় একটা শত্রু আস্তে 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 আমাদের শরীরে দানা বাঁধে, তো এটা থেকে বেরোনোর রাস্তা আমরা শুনলাম, কিন্তু শুরুতেই এমন কোন প্রিমিটিভ বা প্রাইমারি আমরা অ্যাপ্রোচ নিয়ে নিতে পারি যাতে করে এটা আমাদের হিটই করতে পারে না ইন দ্য এজ অফ 15 বা 16 বা 17, যে এমন কোন কোন জিনিস আমরা করতে পারি। কারণ এই পয়েন্টে আমি আরেকটা আপনাকে জিনিস জিজ্ঞেস করবো যে দেখুন আমাদের ব্রেনের সাইকোলজি, আপনি একজন নিজে ডাক্তার, আপনি নিজেও জানেন যে ব্রেন কোনো সময় রিস্ক নিতেই চায় না, ব্রেনের সাইকোলজি হলো স্টে লেজি। তো সেই জায়গাতে ধরুন এই যে আমি আজকে বা আপনি যে ডিসকাশন করছি, আমরাও জানি কিন্তু রেগুলারলি একবার ওই এক্সারসাইজ করতে যাওয়াটা এমন এমন দিন থাকে উইকে সম্ভব হয় না, মানে ইচ্ছে করে না যে না আজকে যাবো না, তো তাও ওই হ্যাবিটটা মেনটেন হয় আমরা চাই। তো ব্যায়াম না করে হোক বা মানে সেরকমভাবে খাবার দাবার না খেয়ে হোক, কী করে আমরা আমাদের শরীরটাকে সুস্থ রাখতে পারি, কী কী প্রিকশন আমরা শুরু থেকে নিয়ে নিতে পারি যাতে করে আমরা একটু সুস্থ থাকতে পারি এবং আমাদের হার্টটা স্ট্রং থাকে, মানে যত লং টার্ম হার্ট স্ট্রং থাকে মানুষ ততদিন বাঁচে,
হ্যাঁ মাল্টিপল স্টাডিও তাই বলে হ্যাঁ। যেরকম একটা আমরা মাল্টিপল স্টাডিতে এটাও পাই যে যাদের মাসল স্ট্রাকচার মানে স্ট্রং থাকে তারা লং টার্ম বাঁচে তো মাসল স্ট্রাকচারের ক্ষেত্রে কার্ডিয়াক মাসল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আর ডিউ টু সেডেন্টারি লাইফস্টাইল 20-30% কার্ডিয়াক মাসল অলরেডি লোকজন ড্যামেজ হয়ে বসে আছে জানিও না যেটা আপনি বললেন 46%। তখন কি কি প্রাইমারি জিনিস ছোট ছোট জিনিস যেগুলো মানুষ করতে পারে যেটার জন্য মানুষ নিজেকে মোটামুটি একটা চেক রাখলো যে হ্যাঁ ঠিক আছে উইদিন কোয়ার্টারলি আমার চেকটা আছে আই এম অল রাইট, এরকম কি কি হতে পারে? না, এটা আপনার প্রথমত যে বললাম ডায়েট অ্যান্ড লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট, সে তো একই জিনিস, আমি আর রিপিটেশনে যাচ্ছি না। খাওয়া দাওয়া এবং রেগুলার একটু সিডেন্টারি লাইফস্টাইল বলতে যে আমরা বসে বসে কাজ, এটা আমি অ্যাভয়েড করব। আমি যদি জিম যেতে না পারছি, জিম যেতেই হবে, সব মানুষ যে জিম যান এমনটা নয়, আপনি যেটুকু, আপনি যদি একদমই এক্সারসাইজ না করছেন তার থেকে আপনি যদি 10 পাও হাঁটেন, যেটুকু হাঁটবেন সেটাতেই অনেকটাই আপনার লাভ আছে। আপনি যে অ্যাপার্টমেন্টে থাকেন, ধরুন 3 তলায় থাকেন, 4 তলায় থাকেন, আপনি লিফট ব্যবহার না করে বা একটা পার্ট কেউ 15 তলায় থাকে, সে হয়তো 12 তলা অবধি লিফট ব্যবহার করলেন, বাকি 3টে তলা হেঁটে উঠলেন। গাড়ির পার্ক একটু দূরে করলাম, একটু হেঁটে নিলাম, সন্ধ্যেবেলায় একটু বেরিয়ে নিলাম, উইকেন্ডে একটু সাইক্লিং করলাম। এগুলো অনেকটা একটু একটু করেও, কিন্তু আমি যখন ফোনে কথা বলছি আমি একটু পায়চারি করতে করতে কথা বলছি। আমি টিভির যে রিমোট আমি হয়তো একটু দূরে রাখলাম, যে কোনো চ্যানেল চেঞ্জ করা হলো আমি উঠে গিয়ে রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ করছি। হ্যাঁ, এগুলো একটা ওয়ে যেগুলো অল্প অল্প করে আমাকে যে আমার এক্সারসাইজটা কিছুটা কম্পোনেন্ট ক্যালোরিটাকে বার্ন করতে হেল্প করছে। এছাড়া যে ধরুন খুব নেশা, আমার স্মোকিং, আমার অন্যান্য ফর্মের টোবাকো, অনেকে বিভিন্ন রকম ফর্মের টোবাকো হয়, স্মোকিং সবসময় নয়। পলিউশন, এয়ার পলিউশন, আউটডোর এয়ার পলিউশন, যেটা ধরুন ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, সেখানে তো আমাদের অ্যাজ এ পার্সন আমি কিছু করতে পারবো না, একটা ফ্যাক্টরি আছে সেটা, কিন্তু আমার বাড়ির মধ্যে পলিউশন, একটা বদ্ধ ঘর, তার মধ্যে একটা ধূপ জ্বলছে, একটা মসকিউটো কয়েল জ্বলছে, এগুলো একটু অ্যাভয়েড করা উচিত। আপনি যখন ধরুন কোনো বাইরে যাচ্ছেন, ফ্রেশ এয়ারের মধ্যে আমি মুভ করব। শীতকালে বাতাস ঘন থাকে, বিশেষ করে যে মেট্রো, দিল্লি, কলকাতা, এই সমস্ত ক্ষেত্রে দেখুন, সেই ক্ষেত্রে আমি সকালবেলায় আগের একই ইন্টেন্সিটিতে জগিং করছি, হ্যাঁ, যেখানে বাতাসটা আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেটা কিন্তু একটু সাবধানে, বা আমার নিজের শরীর কি চাইছে, আমার শরীর, আমি যদি কোনো ডিসকমফোর্ট ফিল করি, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার বুকে চাপ লাগছে, আমাকে থেমে যেতে হবে। তো এগুলো এক একটা পার্ট যে আমি এরকমভাবে চলবো। এবং যে ধরুন একটা সার্টেন এজ গ্রুপের পর, ধরুন 30 ইয়ার্স, 35 ইয়ার্স, 40 ইয়ার্স অ্যাবাভ, বিশেষ করে আপনার বাড়িতে, আপনার ফ্যামিলিতে কারোর হার্টের অসুখ আছে, কারো বাবার ডায়াবেটিস আছে, কোলেস্টেরল আছে, সেই ক্ষেত্রে বেসিক যে ইনভেস্টিগেশন, একটা সুগার দেখলাম অ্যানুয়ালি, বছরে একবার করে, একটা কোলেস্টেরল চেক করে রাখলাম, ইসিজিটা একটা বেসলাইন করা থাকলো, তো এই আর ব্লাড প্রেশারটা চেক করে নিলাম, এই 3-4টে জিনিস যদি আমি করে রাখি, আমার অনেকটা জিনিস কিন্তু আমার দেখা হয়ে যাবে। এবং সেটা আমি যদি কোনো জায়গায় গড়বড় থাকে, সেটা আমার ডাক্তারবাবুর কনসালটেশনে আমি সেটাকে যদি ঠিক করে রাখতে পারি, উইথ মেডিকেশন, উইথ লাইফস্টাইল, উইথ ডায়েট, তাহলে সেইটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু আমি এই সমস্ত জিনিসকে প্রিভেন্ট করতে পারবো। ওকে, ওবেস পেশেন্টদের ক্ষেত্রে বা যারা মানে স্থূলকায় হয়ে যাচ্ছে ডিউ টু দেয়ার লাইফস্টাইল অ্যান্ড ফুড, এবং তাদের মধ্যে আমরা কার্ডিয়াক ইস্যু প্রায় দেখতে পাই, প্রেশার বেড়ে যাচ্ছে বা সুগার মানে প্রেশার হাই হচ্ছে, ঘামছেন তারা, সহজ একদম আমরা নর্মাল দেখি লোকজন বলে ঘাটটা টান টান ধরছে, ঠিক আছে, এবং সেক্ষেত্রে এখন আমরা অনেক ইয়াং টিনেজার মেয়ের মধ্যেও হিউজ অ্যামাউন্ট অফ গাইনোকোলজিক্যাল প্রবলেম জাস্ট লাইক সিস্ট অ্যান্ড অল দেখতে পাচ্ছি। তো এবার এই যে কার্ডিয়াক এফেক্টটা তারা ফেস করছে, তো এই কার্ডিয়াক এফেক্টিং ফেসের ক্ষেত্রে কি তারা শুধুমাত্র ডায়েট ডিপেন্ডেন্ট শরীরটাকে ঠিক রাখতে পারে, শুধুমাত্র ডায়েট ডিপেন্ডেন্ট করে? এটা শুধু হ্যাঁ নাতে আপনার কাছ থেকে উত্তর চাইবো, কারণ তাদের মধ্যে ফিজিক্যাল এক্সারসাইজ করা অনেক কম হয়ে গেছে, তাদের মধ্যে বাইরে খেলতে যাওয়া অনেক কমে গেছে, তারা এখন বাড়িতেই মোবাইল ফোনে গেম খেলে। তো ডায়েট তো মাস্ট, কিন্তু পশ্চিমবঙ্গের যা এনভায়রনমেন্ট এন্ড সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন, সেই কন্ডিশনে এখন মেয়েদেরকে বাইরে যাওয়াটা খুব রিস্কি হয়ে যায় কিছু ক্ষেত্রে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে মানে ফর দ্য ওমেন, মানে একদম আই গো ফর দ্য ওমেন, যারা ধরুন ওয়ার্কিং লেডি বা মহিলা হু আর অলরেডি বিকেম ওবেস ডিউ টু দেয়ার লাইফস্টাইল, ঠিক আছে, তারা হয়তো সারাদিনে প্রচুর কাজ করছে, যেমন মারা প্রচুর কাজ করে, রান্না করে, করে তারা বুঝতে পারে তারা বাড়িতে একটা জায়গায় দাঁড়িয়ে কাজ করছে, সো দেয়ার ইজ নো সাচ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তো তার জন্য তাদের বডিটার যে ফ্যাট রিডাকশন, মানে ফ্যাটের যে রিটেনশন পার্টটা, সেটা বেড়ে যায়। তো উইদাউট এনি কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অনলি বেসড অন দ্য ডায়েট, তারা কি তাদের এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারে? না, ডায়েট তো
বা কার্ডিয়াক definitely, ইস্যুস গুলো থেকে যেগুলো হতে খুব পারে? ডেফিনেট একটা প্রিভেন্টিভ রোল প্লে করে, যারা এক্সারসাইজ করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ। আমি যদি লো কার্বোহাইড্রেট এক্ষুনি যেগুলো বললাম, আমি ফ্রি সুগার খাবো না, লো কার্ব ডায়েট খাবো, বেশি পরিমাণে শাকসবজি থাকবে, ফ্রুটস থাকবে, নাটস থাকবে, তেল ঠিকঠাক ব্যবহার করব, কোনো জাঙ্ক ফুডস আমি খাবো না, সেই ক্ষেত্রে ডায়েটটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা রোল যেটা কার্ডিয়াক ডিজিজ প্রিভেন্ট করতে পারে। এবং এখনকার দিনে একটা খুব ট্রেন্ড যেটা ইন্টারমিটেন্ট ফাস্টিং। হ্যাঁ, এটা ধরুন ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে ধরুন 24 আওয়ার্স, একটা দিনের যে 24 ঘন্টার মধ্যে সে মানুষটা 8 ঘন্টার মধ্যে সমস্ত খাবার খেয়ে নিল, বাকি সে 16 ঘন্টা কিছু খাবার কনজিউম, কোনো ক্যালোরি কনজিউম করলো না। তো এটা তখন কি হয়, তখন লিভার থেকে তার ফ্যাট এবং অন্যান্য যে মেটাবলিক হেলথ সেটা দেখা গেছে যে বেটার হয়। এটা একটা কন্ট্রোভার্সিয়াল পার্ট, আমি কিছুটা বললাম, কিছুটা ইন্টারমিটেন্ট ফাস্টিং কতটা বেনিফিট দেয়, কতটা কিছু ক্ষেত্রে কিছু স্টাডিজ ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের ফেভারে আছে, কিছু স্টাডিজ বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং খুব একটা স্বাস্থ্যসম্মত নয়। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, এটা একটা, কিন্তু ডায়েট খুব ইম্পর্টেন্ট। ডায়েট তো একটা বেসিক। আমি যদি ডায়েট ঠিকঠাক না রাখি, সবারই, আমার হার্টের অসুখ থাকলেই যে আমি ডায়েট করবো এমন নয়, আমি প্রথম থেকেই ডায়েটটা ঠিক রাখবো, ফ্রুট চয়েস ঠিক থাকবে, ঠিক সময়ে খাবো, রাত্রিবেলায় অ্যাজ আর্লি অ্যাজ আমি ডিনার নেব, রাত্রিবেলায় ভারী খাবার খাবো না, কারণ আমাদের রাত্রিবেলায় সমস্ত হরমোনস বা বডির যে বিল্ড, যে রিপেয়ার সিস্টেম যেটাকে বলি, সেটা কিন্তু রাত্রিবেলাতেই কাজ করে। রাত্রিবেলায় যদি ভারী খাবার খেতে যাওয়ার আগে আমি খেয়ে পরে শুয়ে পড়লাম, তো সেই খাবারটা সোজা বার্ন হওয়ার সময় পাচ্ছে না, তার এক্সারসাইজ, সেই মানুষটা চলাফেরা করছে না, শুয়ে পড়ছে, পুরো খাবারটা হিট করছে লিভারে এবং তার মেটাবলিক হেলথ খারাপ হচ্ছে। তো আমি যদি আর্লি খেতে পারি, আমি 10টায় ঘুমাচ্ছি, আমি 7টা 7:30টার মধ্যে খেয়ে ফেললাম, তাহলে কিন্তু আমার, এবং সেটা কিন্তু হালকা, তাহলে অতটা আমার প্রবলেম ক্রিয়েট করবে না। ব্রেকফাস্টটাও খুব ইম্পর্ট্যান্ট, ঠিক চয়েস, ফুড চয়েস খুব ইম্পর্ট্যান্ট, এটা তো ডেফিনিট। এবং মহিলাদের, আমাদের দেশে সেই আগের যুগ থেকেই মহিলারা বলা হয় যে একটু অন্যান্য যেহেতু অ্যাসপেক্টে, যেমন হেলথ সেক্টরের ক্ষেত্রে সমস্ত কিছু দেখবেন যে ডেটা, যে স্টাডিজ হয়, সেটা বেশিরভাগই রিপ্রেজেন্ট করে ছেলেরা। মেয়েদের যে ডেটা সেটা কিন্তু অতটা অ্যাডিকুয়েট নয়। মেয়েদের 30%, বিভিন্ন স্টাডিজে 70% ছেলেরা থাকে, 30% অনেক প্রবলেম ফেসও করছে। তো এগুলো, এবং ধরুন তাদের বিভিন্ন এই যে হার্টের অসুখ, যে চেস্ট পেন নিয়ে একটা মানুষ যখন এলো আমাদের কাছে, ছেলেদের ক্ষেত্রে কি সহজেই বোঝা যায় যে এটা হার্টের অসুখ কিনা, তাও বোঝা যায় যে এটা চান্সেস অফ অ্যাঞ্জাইনা, চান্সেস অফ হার্ট। মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেই পেন, এটা ডাক্তারদের কাছে খুব কনফিউজিং যে এটা কতটা হার্টের অসুখ। এবং যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা, ট্রেডমিল টেস্ট বলুন, কিছু অ্যাঞ্জিওগ্রাফি বলুন, এগুলো কিন্তু মেয়েদের ক্ষেত্রে তার যে প্রোডাক্টিভিটি, তার স্পেসিফিসিটি ঠিক করে সেটা পিক করে না। হ্যাঁ, তো এটা খুব একটা ডিফিকাল্ট মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, কিন্তু তাদের লাইফস্টাইল আমাদের ঠিক রাখা, খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর এক্ষুনি যে কথা হচ্ছিল, আমি যদি অতটাও এক্সারসাইজ, যতটুকু আমি পারবো, আমি বাড়ির মধ্যে যেটুকু কাজ, হ্যাঁ, আমাদের মহিলারা, মায়েরা, বোনেরা বাড়ির মধ্যে প্রচুর কাজ করেন, ঘর ঝাঁটা দিচ্ছেন, ঝুল ঝাড়ছেন, পুজোর আগে ঘর পরিষ্কার হচ্ছে, এখানে ম্যানেজ করা, বাড়ির লোকেদের সঙ্গে প্রতিনিয়ত এদিক ওদিক ঘোরাঘুরি করা, তো এটাতেও কিন্তু অনেক কাজ হয়। আমি যেটুকু বলবো যে বসে আমি ডিরেকশন, আমি বসে বলছি এটা করো ওটা করো না করে, আমি যদি হেঁটে সেই কাজটা করি, বাড়ির হাউসহোল্ড ওয়ার্ক, তাতে অনেক ক্যালোরি বার্ন হয় এবং তাতেও কিন্তু অনেকটা কিন্তু আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। ঠিক, মানে এন্ড অফ দ্য ডে ইন দিস এন্টায়ার কনভারসেশন আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝলাম যে নিজে যদি চাওয়া হয় যে নিজেকে সুস্থ রাখবো, সেটা সম্ভব। ঠিক আছে, মানে কোনো ডাক্তার বা ইন্স্যুরেন্সের উপর ডিপেন্ডেবল হতে হবে না, নিজে চাইলে নিজে লাইফস্টাইল মেনটেন করে থাকলে মোটামুটি একটা মানুষ সুস্থ থাকতে পারে। এবং খুব সত্যি কথাই তাই, আমরা এখন অনেকজনকে খবরে শুনতে পাই, এদিক ওদিক শুনতে পাই 90 বছর 92 বছর বেঁচে আছেন। আমি কিছুদিন আগে কলকাতায় একটা হসপিটালে একটু ভিজিটে গেছিলাম, তো সেখানে দেখলাম যিনি হেড চেয়ার করছেন তার এজ 98, ইজ আ নেফ্রোলজিস্ট। তো মানুষ তো বেঁচে আছে, তিনিও মানুষ, আমিও মানুষ, হোয়াট এভার প্রফেশন আমরা বিল্ড করি, ভেতরে বায়োলজি তো সবারই সেম। তো আমি আমাদের দর্শকদের প্রত্যেককে বলবো যে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর অরিন্দম চ্যাটার্জি মহাশয়। সত্যি কথাই বলতে ডক্টর অরিন্দম চ্যাটার্জি বলার আগে যেটা বারবার মাথায় এতক্ষণ ধরে আমার ঘুরছিল, যে তিনি, অরিন্দম বাবু একজন দারুণ মানুষ, এত সুন্দরভাবে, এত ভালোভাবে ভেঙে প্রত্যেকটা জিনিস
আমাদের বুঝিয়ে দিলেন যাতে করে আমাদের কোনো বুঝতে এবং চিন্তা করতে না হয় এবং টেনশন বা স্ট্রেস নিতে না হয়, এবং স্ট্রেস নিলে স্ট্রেস ম্যানেজমেন্টটা করে করতে হবে সেটাও ডক্টর অরিন্দম বাবু আমাদের আজকে বুঝিয়ে দিলেন। উনি ছিলেন একজন কনসালটেন্ট ফিজিশিয়ান। অ্যাকচুয়ালি অরিন্দম বাবুর যে জায়গাটা তিনি রোল প্লে করেন, এবং তাছাড়াও ওনার আরেকটাও গল্প আছে, সেটাও আমি আপনাদের জানি রাখি। উনি হলেন ফেলো অফ আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান। তাই এরকম একজন মানুষ এবং একজন দারুণ মানুষকে আমরা এতক্ষণ ধরে পেয়েছিলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম এবং অনেক কিছু বুঝলাম যে অ্যাকচুয়ালি হয় কেন। তাই আবারও বলা আপনাদের বারবার করে শেষে এসে যে আপনাদেরকে ডাক্তারবাবু যেগুলো বললো বা অরিন্দম বাবু যেগুলো বললো, সেইগুলো আপনাদেরকে যদি আপনি মেনে চলতে পারেন তাহলে গ্যারেন্টেড যে আপনি কোনো হৃদরোগ দ্বারা আক্রান্ত হবেন না, বা হলেও সেখান থেকে আপনি বেঁচে যাবেন। আর যদি না চলতে পারেন তাহলে এটুকু গ্যারেন্টেড থাকুন এইগুলো পরবর্তীতে অরিন্দম বাবু বা অরিন্দম বাবুর মতন কোনো একজন মানুষের কাছে গিয়ে আপনি বাধ্য হবেন মেনটেন করতে। তাই সহজ সাদা পন্থা, সহজ সাদা উপায়, ডক্টর অরিন্দম চ্যাটার্জির বলা এই রাস্তাগুলো ফলো করুন এবং নিজেকে সুস্থ, সবল, সতেজ এবং প্রাণ ভরে অক্সিজেন নিয়ে ভালো করে বাঁচুন। দেখছিলেন আপনাদের নিজেদের চ্যানেল এস2এস মিডিয়াতে হ্যালো পৃথিবী পডকাস্ট। সকলকে জানাই অনেক ধন্যবাদ। স্বনামধন্য চিকিৎসক সুবোধ সাহার নামাঙ্কিত একটি অত্যাধুনিক মাল্টি স্পেশালিটি হাসপাতাল তার প্রিয় শহরে। তাই আর দূরে যাবেন কেন, সিউড়িতেই পাবেন আপনার সুরক্ষার সমস্ত ধরনের প্রতিশ্রুতি। ডাক্তার সুবোধ সাহা হাসপাতাল, আপনার সুরক্ষার প্রতিশ্রুতি, একেবারে আপনার পাশে।